আজকে বেশি কথা বলবো না কারণ মনটা খুবই খারাপ অনেকগুলো কারণে। আ বাংলাদেশের যে পরিস্থিতি ধীরে, ধীরে বাংলাদেশ আসলে আমি বারবারই শুরু থেকেই আমি বলে আসছিলাম যে বাংলাদেশ একটা ব্যাটল গ্রাউন্ড হতে যাচ্ছে। হয়তো প্রায় দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। যে আন্তর্জাতিক যে ব্যাটল গ্রাউন্ড এ বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে, এর পরিণতি যে কতটা ভয়াবহ। আগামী নির্বাচন হবে না, আ ১২ই ফেব্রুয়ারি যে নির্বাচনের ঘোষণা দিয়ে রেখেছে ডক্টর ইউনূসের সরকার, সেই নির্বাচন একদিকে বানচাল করার প্রচেষ্টা যেমন রয়েছে, তেমনি আ বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটা আন্তর্জাতিক চক্র যে জড়িত এবং তার ক্রীড়নক এই ডক্টর ইউনূসের সরকার, এটি আমার এই অনুষ্ঠানে অনেক আলোচক এসে বলে গেছেন বারবার। এবং ভারত বিরোধিতার নামে আজকে বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশের হাই কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তারা ভারত একটা বন্ধু রাষ্ট্র, সেই রাষ্ট্রটিকে গত ১৬-১৭ মাসে কিভাবে শত্রু রাষ্ট্রে পরিণত করেছে এবং যারা আ এই এর নেপথ্যের কারিগর আপনারা জানেন তাদের একটি বড় অংশ সরাসরি জঙ্গি তৎপরতায় যুক্ত। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়ে বলছি, তথ্য প্রমাণের ভিত্তিতে বলছি। এদের একটি বড় অংশ সরাসরি জঙ্গি সক্রিয়তা, জঙ্গিদের সঙ্গে নেটওয়ার্কিং তাদের আছে এবং আ এইরকম একটা পরিস্থিতি যদি অগ্রসর হতে থাকে তারা কথায়, কথায় ভারতকে যে হুমকি দিচ্ছে আমরা জানি ভারত একটা শক্তিশালী রাষ্ট্র এবং ভারতে আমার যাদের সঙ্গেই কথা হয়েছে, ভারতের সাংবাদিক বলেন, নিরাপত্তা বিশ্লেষক বলেন, যাদের সঙ্গেই কথা বলেছি তারা বাংলাদেশকে একটা বন্ধু রাষ্ট্র বলেই জানে। বাংলাদেশের ব্যাপারে তাদের উপলব্ধিটা আ অত্যন্ত বন্ধুসুলভ। সেই দেশটির মানুষ, জনগণ কিন্তু এখন বাংলাদেশের মানুষের উপরে দারুণভাবে নাখোশ। তারা খুবই বিষণ্ণ যে বাংলাদেশ কথায়, কথায় এই যে বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেয়া, ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দেয়া, এই সমস্ত হুমকি-দামকি দেয়। তারা জানে যে এই কাজগুলি তারা করতে পারবে না। শুধু দেশের একটি যে ফ্যানাটিক ইসলামিস্ট রয়েছে, ফ্যানাটিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, তাদের উস্কানোর জন্যই এই কাজগুলো যে করা হচ্ছে, ভারত কিন্তু সেই জিনিসগুলি বোঝে এবং তারা জানে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। কারণ যেই দেশটির জন্মের সঙ্গে যেই দেশের সম্পর্ক বন্ধন, সেই দেশকে তারা কখনোই ধ্বংস করতে চায় না, আক্রমণ করতে চায় না। এটি একদম ভারতের ভেতর থেকেই আমাকে অনেকেই বলেছে। কিন্তু বাংলাদেশ যেভাবে করে এই ইসলামিস্ট জঙ্গিরা, আ ফ্যানাটিকরা যেভাবে করে আগ্রাসী ভূমিকা চালাচ্ছে, তৎপরতা চালাচ্ছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটি খুবই অ্যালার্মিং। আপনারা জানেন মাহমুদুর রহমান ওই যে আমার দেশের সম্পাদক, তাকে অনেকেই বলছেন যে তিনি ফ্যানাটিকদের একজন গুপ্ত নেতা এবং তিনি ২৫শে ডিসেম্বর আপনারা জানেন যে এই ২৫শে ডিসেম্বর বাংলাদেশের জন্য এখন একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, ডেডলাইন হয়ে দাঁড়িয়েছে। কারণ হচ্ছে এই ২৫শে ডিসেম্বর তারেক রহমান দেশে আসার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে এই মাহমুদুর রহমানের নেতৃত্বে যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তারা ঘোষণা দিয়ে রেখেছে যে ভারত যদি ২৫শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ সেখানে যেই বাংলাদেশিরা রয়েছে যাদের বিরুদ্ধে আম অপরাধ ট্রাইব্যুনালে যেই রায় হয়েছে সেগুলোর ভিত্তিতে যদি তাদেরকে দেশে ফেরত পাঠানো না হয়, তাহলে ভারতীয় প্রতিষ্ঠানগুলোতে তারা হামলা চালাবে। বাংলাদেশে কোনো ভারতীয় কার্যক্রম তারা হতে দেবে না। এই যে তার মতো একটা পত্রিকার সম্পাদক, তিনি আগে খালেদা জিয়ার সরকারে জ্বালানি উপদেষ্টা ছিলেন। আ তিনি নিজে ভারতীয় টাটা কোম্পানিকে বাংলাদেশে আনার জন্য ব্যাপক তৎপর ছিলেন। অনেক প্রচেষ্টা চালিয়েছিলেন খালেদা জিয়ার আমলে। সেই মাহমুদুর রহমান আজকে যেই ঘোষণা দেন এভাবে এবং যেভাবে করে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করেন, এটি খুবই আ পুরো উপমহাদেশের আ আর শুধু উপমহাদেশ না, আমরা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি। এর বাইরে তিনি একটি ঘোষণা দিয়ে রেখেছেন, যদি এই ২৫শে ডিসেম্বরের মধ্যে ভারতে থাকা আওয়ামী লীগের নেতাদেরকে ফেরত না পাঠানো হয়, তাহলে তারা আ এলাকায়, এলাকায় নিরাপত্তা বাহিনী গড়ে তুলবে নাগরিকদেরকে নিয়ে। এটি ঠিক এরকমই কার্যক্রম শুরু হয়েছিল ইউক্রেইনে। ইউক্রেনের তরুণদেরকে দিয়ে মিলিশিয়া বাহিনী গঠন করা হয়েছিল। বাংলাদেশের এই যে যারা ইসলামিক ফ্যানাটিক জঙ্গি,
এরা কিন্তু অলরেডি তারা প্রশিক্ষিত বাহিনী হিসেবে তৈরি হয়ে প্রস্তুত। তাদের হাতে প্রচুর পরিমাণে অস্ত্রও রয়েছে। যে সমস্ত অস্ত্র জেলখানাগুলো থেকে লুটপাট করা হয়েছে, জেলখানা না, থানাগুলো থেকে লুটপাট করা হয়েছে। এমনকি বিভিন্ন সময়ে বিদেশ থেকে চোরাচালান এসেছে। সবকিছু মিলিয়ে তাদের হাতে প্রচুর পরিমাণ অস্ত্র রয়েছে। ফলে বাংলাদেশকে যে আন্তর্জাতিক ব্যাটল গ্রাউন্ড হতে যাচ্ছে বাংলাদেশ, এই যে ভবিষ্যৎবাণীগুলি করা হচ্ছিল, সেগুলোর দ্বারপ্রান্তে আমরা পৌঁছে গেছি কিনা, এই প্রশ্নকে সামনে রেখে আমি আজকে শুরু করছি এবং আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ। জনাব পলাশ, আপনাকে আরেকবার আমি একবার স্বাগত জানাচ্ছি। আমাকে একটু বলুন তো, মাত্র ১৫, ১৬, ১৭ মাসে কিভাবে ভারত বন্ধু রাষ্ট্র থেকে এভাবে শত্রু রাষ্ট্রে পরিণত হলো, আর এর পেছনে এই জঙ্গি ফ্যানাটিকদের কি ভূমিকা তারা রাখছে? ধন্যবাদ আপু, আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশ ভারত একটা বন্ধু রাষ্ট্র থেকে কিভাবে আসলে শত্রু রাষ্ট্র পরিণত হলো, এখন পর্যন্ত কিন্তু যদি আমরা দেখি, ভারত কিন্তু এখনো বাংলাদেশের শত্রু রাষ্ট্র হিসেবে ট্রিট করছে না। তারা বিভিন্ন প্রেক্ষিতে যখনই তাদের পররাষ্ট্র দপ্তর থেকে বক্তব্য বা বিবৃতি দেওয়া হচ্ছে, খুবই ডিপ্লোমেটিক কায়দায় তারা তাদের বক্তব্য পেশ করছে। কিন্তু প্রকারান্তে যদি আপনি আমাদের দিকে দেখেন, ঠিক আজকের ঘটনাগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, যে ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য আজকে দেওয়া হয়েছে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে বিভিন্ন বক্তব্য, যে বক্তব্যের কারণে, যে বক্তব্যের জের ধরে বেসিক্যালি বাংলাদেশের ভারতস্থ বাংলাদেশের হাই কমিশনারকে আজকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল যে হাসনাত আব্দুল্লাহ ভারতের 7 সিস্টারকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল যে বিচ্ছিন্ন করে দিবে। হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই বক্তব্যের আজকে পুনরুক্তি করেছে এবং আরো আরো বাজে ভাবে লিটারেলি এই ধরনের ভাষা ব্যবহার করেছে যে ভারতীয় হাই কমিশনার থেকে বাংলাদেশ বা হাই কমিশনারকে বাংলাদেশ থেকে কিক আউট করা উচিত, এই ধরনের বক্তব্য। তারপরে আপনি দেখেন যে আজকে যে একটা ঘেরাও কর্মসূচি ছিল, সেখানে আমি অনেককে বক্তব্য দিতে দেখলাম। মুসাদ্দেক নামে ডাকসুর এক নেতা, সে বক্তব্য দিচ্ছে যে আপনার ভারতের দূতাবাসের প্রতিটা ইট খুলে নেওয়া হবে, আপনার সকল হাই কমিশনারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তারপর যারা, শুধুমাত্র তাই না, আপনার যে সকল দেশ ভারতকে সাপোর্ট দেয় তাদেরকেও গণবয়কটের কায়দায় আনা হবে। আরেকজনকে বক্তব্য দিতে দেখলাম যে আপনার ৭১-এর দায় মেটানো হবে 7 সিস্টারকে স্বাধীন করে দিয়ে। তো এই ধরনের বক্তব্য, প্রতিনিয়ত এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকে যদি আপনি বলেন যে উস্কানির সর্বোচ্চ পর্যায়ে আসলে আছে এখন। আপনি যদি কেউ যদি একবার চিন্তা করে যে আমরা যদি কয়েনটার উল্টা সাইডে চিন্তা করতাম, বাট একদিনের জন্য যদি সিচুয়েশনটা ফ্লিপ হয়ে যেত, বাংলাদেশ ভারতের জায়গায়, ভারত বাংলাদেশের জায়গায়, হ্যাঁ, এবং এই উস্কানিগুলো হতো, সেক্ষেত্রে কি ধরনের কন্ডিশন, অর্থাৎ বাংলাদেশের যে আপনি খুব চমৎকার একটা শিরোনাম দিয়েছিলেন যে জঙ্গিরা মরিয়া। জঙ্গি তো শুধুমাত্র ধর্মের আপনার খোলসে হয় না, বিভিন্ন খোলসে হয়, বিভিন্ন এক্সট্রিমিজমের মানে আপনার ইম্প্যাক্টটাই তো আসলে জঙ্গিবাদ। তো এই ভারত বিরোধিতাটাকে লিটারেলি কিন্তু এরকম আপনার এক্সট্রিমিস্ট পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জায়গায় যদি ধরেন ভারতের সক্ষমতা যা, আজকে যদি বাংলাদেশে সেই সক্ষমতা থাকতো এবং এই ফ্যানাটিক গ্রুপের হাতে যদি ক্ষমতা থাকতো, তাহলে তারা কি করতো একটাবার খালি চিন্তা করে দেখেন। তো বাংলাদেশের যে আপনি যেটা বলছিলেন, যেটা 16-17 মাস ধরে শুরুটা কিভাবে হলো, এটাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আসলে এই সার্বিকভাবে যে প্রতিনিয়ত এরকম ভারত বিরোধী মনোভাব, ভারত বিরোধী বক্তব্য বিবৃতি, এটা আমরা বিভিন্ন সময় কথাও বলেছি, এটা শুরুটা কিন্তু স্বয়ং ডক্টর ইউনূস করে দিয়েছেন। উনি এমনকি পদে বসার আগেই, উনি প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের আগেই কিন্তু ফ্রান্সে থেকে আপনার সাক্ষাৎকার দিয়েছেন 7 সিস্টারকে উস্কানি দিয়ে। কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না, কিন্তু যে জিনিসটা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করেন, বাংলাদেশের রাজনীতি বলছেন, তারা জানেন ভারত বিরোধিতা বাংলাদেশের রাজনীতির একটা উপকরণ। এর আগে পরে আর কিছুই নাই, এটার সাথে সাধারণ মানুষের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। অবশ্যই ভারতের পক্ষ বা ভারতের সাধারণ জনগণের তো নেই। তো বাংলাদেশের যে অংশটা আসলে মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী যে অংশটা, তারা সেই মুক্তিযুদ্ধ পরবর্তী সময় থেকেই আসলে এই ভারত বিরোধিতাটাকে তাদের রাজনৈতিক পুঁজি করেছে। এবং সেখানে যেহেতু একটা ফ্যানাটিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, ডক্টর ইউনূস ক্ষমতা দখল করার সাথে সাথেই সেই অংশটাকে আসলে তার অনুসারী করতে চেয়েছে, তার লোক বানাতে চেয়েছে। এবং সেটা করতে গিয়ে আজকে দেখেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দেখলাম উনি বক্তব্য দিচ্ছে যে হাসনাত তো সরকারের কেউ না। বাংলাদেশের কোন মানুষ বিশ্বাস করবে যে হাসনাত সরকারের কেউ না? হাসনাত মব তৈরি করে যে ধরনের বক্তব্য বিবৃতি দেয়, যমুনাতে সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। হাসনাত একটা এই নবগঠিত যে কিংস পার্টি হয়েছে এনসিপি, তার
দুই নেতাকে হচ্ছে ডক্টর ইউনূস স্বয়ং হচ্ছে আপনার ইউএনজি ইয়াতে আপনার হচ্ছে ইউনাইটেড ন্যাশনাল কনফারেন্স হচ্ছে আপনি নিয়ে গিয়েছেন, ইউএনজিতে নিয়ে গিয়েছেন, তাহলে আপনি তো এটা ডিনাই করতে পারবেন না। সেই আপনার হচ্ছে ইউএনজিতে গিয়েও কিন্তু আপনার জামাতের নেতা ঘোষণা দিয়েছিল, বক্তব্য দিয়েছিল যে 50 লাখ লোক তাদের তৈরি, তারা গাজাতুল হিল বাস্তবায়ন করবে। ডক্টর ইউনূস কিন্তু বা এই অবৈধ অন্তর্বর্তী সরকার কিন্তু তখনও এটা সম্পর্কে কোনো ধরনের রিটেলিয়েশন দেয় না। সেটা কিন্তু শুধুমাত্র হচ্ছে কোনো রাজনৈতিক নেতার বক্তব্য বলে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। কেন সুযোগ নেই? কারণ সেই বক্তব্যটা দিয়েছে সে ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসাবে, সে রাষ্ট্রীয় অতিথি হিসাবে গিয়ে। তো আপনি এইরকম বক্তব্য প্রতিনিয়ত হচ্ছে আপনারা এন্ডোর্স করেছেন, আপনারা হচ্ছে এই বক্তব্যগুলোকে সাবস্ক্রাইব করেছেন, যে কারণে একটা পর্যায়েও কোনো পর্যায় থেকে কিন্তু হচ্ছে সরকারের জায়গা থেকে এই জিনিসগুলোকে কন্ডেম করা হয় নাই বলে আজকে আসলে এরকম হচ্ছে একটা পরিস্থিতির দিকে গেছে, যেখানে ভারতীয় দূতাবাস মানে ভারত বাধ্য হয়েছে যে বাংলাদেশের ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার। আপনি দেখেন গত 17 মাস ধরে কিন্তু হচ্ছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের মাইনরিটিদের উপর হামলা, ভারতীয় দূতাবাসের উপর এই যে থ্রেট, এটা তো হচ্ছে কন্টিনিউয়াস থ্রেট। তাদের আগে থেকে 5ই আগস্টের পর থেকে এই থ্রেট বিদ্যমান ছিল। কিছুদিন বন্ধ থাকার পরে কিন্তু ভারত তাদের জায়গা থেকে আপনার হচ্ছে এই ভিসা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম গ্রাজুয়ালি শুরু করেছে। এবং আপনি জানেন কিছুদিন আগে ভারতীয় হাই কমিশনার উনি কিন্তু প্রণব ভার্মা বলেছেন যে হচ্ছে বিজনেসম্যানদেরও ভিসা দেওয়ার প্রক্রিয়া ভারত ধাপে ধাপে শুরু করবে। যখনই ভারতের জায়গা থেকে একটু এগিয়ে আসা হচ্ছে, তখনই কিন্তু হচ্ছে এই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতিটা আরো ঘোলাটে করা হচ্ছে। এখনকার যে পরিস্থিতি আপনি দেখেন, ভারত কিন্তু হচ্ছে বাংলাদেশের ইয়াতে আপনার হচ্ছে হাইকমিশনারকে ডেকে নিয়ে যে কথা বলছে, তারা কিন্তু খুব স্পষ্ট ভাবে বলেছে, আপনি যদি কোনো দেশের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আনতে চান, ইউ নিড টু প্রোভাইড দ্য প্রুফস। আপনি বলা হচ্ছে যে এই হাদি যে আক্রান্ত হয়েছে, আহত হয়েছে, তার হত্যাকারী পালিয়ে গেছে। ফার্স্ট অফ অল, যে হত্যাকারীর ছবি আপনার হচ্ছে এই ঘটনা ঘটার হাফ এন আওয়ারের ভিতরে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো, সেই হত্যাকারী কিভাবে সীমান্ত পাড়ি দিয়া বাইরে যেতে পারে? প্রথমত এটা হচ্ছে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যর্থতা। তারা কেন হচ্ছে এই জিনিসটা প্রয়োগ করতে পারলো না? তারপর যদি যেও থাকে, সেটা হচ্ছে আপনাকে অফিসিয়ালি প্রমাণ দিতে হবে যে হ্যাঁ, দিস ইজ দিস, আমাদের ফাইন্ডিংস হচ্ছে এটা, আপনারা তোমাদের ফাইন্ডিংস কি, সেই অনুসারে যদি সে আসলে তোমাদের এখানে থেকে থাকে, সেটাকে কিভাবে প্রত্যাবর্তন করা যায়। আপনি যদি ডিপ্লোমেটিক চ্যানেল ব্যবহার করে আপনি যদি এই ধরনের সমস্যার সমাধান করতে চান, এটা খুব কঠিন কিছু না। কারণ আমরা ভারত বন্ধুপূর্ণ দেশ, এবং এই ধরনের ডিপ্লোমেটিক সম্পর্কের মাধ্যমে ইতিপূর্বেও আমরা প্রচুর সমস্যার সমাধান করেছি। কিন্তু এখন যে কার্যক্রমটা তারা চালাচ্ছে, এটা কিন্তু দৃশ্যমান। আপনি যে জিনিসটা বললেন যে আসলে দেশকে একটা অস্থির অবস্থা, একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া। আপনি যেটা আপা বলছিলেন যে একটা নির্বাচনের ডেট ঘোষণা করা আছে, আপনি দেখেন, যদি আপনি গণপ্রতিনিধিত্ব আদেশ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সকল মেজর ডিপার্টমেন্ট গুলো কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে ফাংশন করার কথা। আপনি দেখেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিচ্ছে, আওয়ামী লীগ দেখা মাত্রই ধরতে হবে, মামলা না থাকলেও ধরতে হবে। আপনি দেখেন তারা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে, এখানে নির্বাচন কমিশনের কোনো ধরনের হচ্ছে বক্তব্য কিন্তু শুনতে পাই না। তো তাদের প্রত্যেকটা জিনিস যে নাটক এবং মুনাফিক এবং ভণ্ডামি, সেটা কিন্তু হচ্ছে সামনে চলে আসছে। কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে, তাদের ভণ্ডামিটা হয়তো আমরা বুঝতে পারছি, কিন্তু তাদের এই অ্যাকশন গুলার কারণে আমাদের যে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা কিন্তু হচ্ছে সাফার করতে হবে হচ্ছে আমাদের দেশের জনগণের। এই জিনিসটা অনেকেই হচ্ছে, তারা হয়তো তাদের সাময়িক সুবিধার জন্য, তাদের নিয়োগকর্তাকে তুষ্ট করার জন্য তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে, একটা বক্তব্য দিচ্ছে। কিন্তু আপনি দেখেন আজকে যখন ভারতীয় আপনার হচ্ছে ভিসা সেন্টার বন্ধ করা হলো, অনেকগুলো মানুষজনের আপনার হচ্ছে বক্তব্য কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে মানুষজন কি ধরনের সাফার করছে। কারণ চিকিৎসা বলেন বা বিভিন্ন ইস্যুতে বলেন, ভারতে যাওয়াটা মানুষের প্রয়োজন। তো আপনি এই ধরনের বক্তব্য দিয়ে আপনি যদি নিজের দেশে মানে আপনি ভারতকে যতটুকু সাফার করাইতে চাচ্ছেন বা পারছেন, তার থেকে বহুগুণে সাফার তো হচ্ছে আপনি নিজেদের দেশের লোকজনকে করছেন। তো এই যে গত 17 মাস ধরে, এটা আমি যদি এক লাইনে শেষ করি, ডক্টর ইউনূস এটার মূল ইন্ধনদাতা, এটার মূল আপনার হচ্ছে উদ্যোগটা হচ্ছে তার তরফ থেকে এসেছে। কারণ সেই ভারত বিরোধী অংশটাকে হচ্ছে তার রাজনৈতিক শক্তি হিসাবে ব্যবহার করতে চেয়েছে, এবং সেই ফ্যানাটিক অংশটাকে শক্তি হিসাবে ব্যবহার করেই সে আসলে গত 17 বছর টিকে রয়েছে, 17 মাস টিকে রয়েছে। তার পিছনে সাধারণ মানুষের ন্যূনতম কোনো সমর্থন নাই, সাধারণ মানুষের কোনো ধরনের হচ্ছে আপনার তার প্রতি হচ্ছে এঙ্গেজমেন্ট নাই। শুধুমাত্র এই ফ্যানাটিক গ্রুপটাকে যেন সে হাতে রাখতে পারে, সে কারণেই সে প্রতিনিয়ত এই ধরনের শুধুমাত্র প্রথমে না হতো, এরপরে চীন সফরে গিয়ে সে ভারত বিরোধী বক্তব্য দিয়েছে, একাধিক বক্তব্য দিয়েছে। কিন্তু আপনি আবার গতকাল বিজয় দিবসের ভাষণেও তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র বলে ভারতের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। হ্যাঁ, আপনি এটাই দেখেন যে গতকালকে তার বিজয় দিবসের ভাষণে এই ধরনের বক্তব্য দিচ্ছে, যেখানে আমাদের বিজয় দিবসে আমাদের কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বিজয় দিবসটাকে উদযাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আমি পত্রিকা দেখতে পেলাম, দুইজন বীরাঙ্গনা মা
অসহায়ভাবে বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এরকম অপমান করো না তোমরা। আপনি চিন্তা করতে পারেন যে যাদের সম্ভ্রমের বিনিময়ে, যাদের সর্বস্ব বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটা বাংলাদেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, যে ন্যূনতম কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি, ন্যূনতম কোনো ধরনের সাধারণ মানুষের প্রতি ফিলিংস, সাধারণ মানুষের সাফারিংস গুলো যদি তারা বুঝতো, তারা কিন্তু এই কাজটা করতো না। আপনি দেখেন, আপনার এই যে 16 মাস 17 মাস ধরে হচ্ছে আপনি ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী নেগেটিভ এস্টাবলিশ করে যাচ্ছেন, আপনি অ্যাচিভ করলেন কি? নাথিং। কিন্তু যে জিনিসটা আপনি বলেন আজকে যে শিরোনাম আছে ইউক্রেনে, আমি আপা একটু বলি, কারণ মানে এই ইউক্রেনের বিষয়টা হচ্ছে মানুষজন মানে আসলে সেভাবে বুঝতে পারে না, কারণ অনেক দূরের দেশ মনে করে তো। রাইট। ইউক্রেনের সিচুয়েশনটা কি হয়েছে? ইউক্রেনের সিচুয়েশন কিন্তু হচ্ছে সেম, হচ্ছে আমাদের বাংলাদেশ যে পথে যাচ্ছে এক্স্যাক্টলি, কিন্তু ইউক্রেনের পরিস্থিতি আপনার হচ্ছে একই রকম ছিল। অর্থাৎ যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হইল, তখন একটা আপনার হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে নেটো পূর্ব দিকে সম্প্রসারিত হবে না। কিন্তু এখানে ইউক্রেন এবং সেভাবেই হচ্ছে আপনার বাকি রাষ্ট্রগুলো হচ্ছে ফলো করছিল। যখন হচ্ছে ইউক্রেন আপনার হচ্ছে এই 4 এবং 9 দুইবার যখন হচ্ছে নেটো সম্প্রসারণ হয়েছে এবং ইউক্রেনে নেটোর ভিতরে যাওয়ার একটা হচ্ছে আগ্রহ তৈরি হয়েছে, তখন এটা স্বভাবতই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার রাশিয়া তার অবজেকশন জানিয়েছে, সেটা নেটোতে জানিয়েছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে G8 এ জানিয়েছে, এবং এটার পার্সপেক্টিভে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে সামনে গেছে। 2015 সালে যখন হচ্ছে ইউতে যোগদানের ব্যাপারে তৎকালীন যে ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচ, তাকে হচ্ছে পদত্যাগে বাধ্য হতে হয়, ঠিক সেম সিচুয়েশন আমাদের মতো। তাকে একটা হচ্ছে এই আপনার হচ্ছে কি বলে কালার রেভলিউশন করে, আপনি যে জিনিসটা বলছিলেন এজুব বাহিনীর তৈরি করে একটা কালার রেভলিউশন করে তাকে সেই দেশ থেকে হচ্ছে সে প্রাণ বাঁচাতে আপনার রাশিয়া চলে যেতে বাধ্য হয়। এরপরে সেখানে হচ্ছে পশ্চিমা মদতপুষ্ট পেত্রো পরিসংখ্য হচ্ছে আপনার 5 বছর ক্ষমতায় থাকে, এবং তারপর একজন কমেডিয়ান জেলেনস্কি এসে হচ্ছে ক্ষমতায় বসে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন এরপরে কি হইলো। যুদ্ধের পরে আজকে পর্যন্ত, আমি আর ইন ডিটেইলে গেলাম না, আমি জাস্ট আজকে ইউক্রেনের জাস্ট অবস্থাটা হচ্ছে আপনার সামনে তুলে ধরি। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের লোক সংখ্যা ছিল হচ্ছে আপনার 43 মিলিয়ন। আজকে ইউক্রেনের লোক সংখ্যা হচ্ছে আপনার রাফলি 36 মিলিয়ন। 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখ লোক ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য। এবং পরবর্তীতে জেলেনস্কি সরকার কিন্তু তারা বাধ্য হয়েছে হচ্ছে বর্ডার প্রোটেক্ট করে দেওয়ার জন্য, তারা যেতে না পারে, কারণ তারা বাধ্যতামূলকভাবে তাদের মিলিটারিতে হচ্ছে লোক নিয়োগ করতেছিল। আপনার হচ্ছে ইউক্রেনের জিডিপি ছিল হচ্ছে $200 মিলিয়ন, তার 1/3 জিডিপি আজকে নাই। গত এই যুদ্ধ চলাকালীন সময়ে $200 বিলিয়ন লোন করেছে হচ্ছে ইউক্রেন, যে লোনের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে চুক্তি করেছে যে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে তার 1/3 হচ্ছে তারা আপনার নিয়ে নিবে। আপনার বাকি যে রাষ্ট্রগুলো তাদেরকে ইন্ধন দিয়ে এই পর্যায়ে নিয়েছে, এই ইউক্রেনকে রিবিল্ড করতে হইলে মিনিমাম $400 বিলিয়ন লাগবে। কেউ কিন্তু এখন টাকা দিতে রাজি না, কারণ ইউক্রেনকে ব্যবহার করা শেষ। আপনি আজকে দেখেন এই মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে আপনার হচ্ছে শান্তি চুক্তি চাপ দেওয়া হচ্ছে, সেটাতে কন্ডিশন কি দেওয়া হয়েছে? অলরেডি কিন্তু ইউক্রেন নেটোতে আপনার হচ্ছে জয়েন করার আগ্রহ তারা ত্যাগ করেছে। তাদেরকে বলা হয়েছে যে তাদের যে 4টা অঞ্চল অলরেডি রাশিয়া দখল করেছে, ক্রিমিয়া তো 2015 দখল করেছিল, এরপরে ডনবাস, জাপোরিজিয়া আর হচ্ছে খেরসন, এই 4টা এলাকা, এই এলাকাগুলো যারা অলরেডি রাশিয়া দখল করেছে, সেই অঞ্চল, দখলকৃত অঞ্চল বাদ দিয়েই বাকি অংশ আপনার হচ্ছে ইউক্রেন নিয়ে ইউক্রেনকে শান্তি চুক্তিতে প্রেশার দিচ্ছে কে? স্বয়ং আমেরিকা, যারা আসলে তাদেরকে হচ্ছে এই যুদ্ধে পাঠিয়েছিল। তাইলে তাদের আপনার হচ্ছে রাষ্ট্রের 1/4 হচ্ছে আপনার আয়তন ছেড়ে দিতে হচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডনবাস এরিয়াটা হচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ বিশিষ্ট এলাকা, জাপোরিজিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি হচ্ছে আপনার আণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ওই জায়গায়, আণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সর্বতভাবে ইউক্রেন আজকে লোজার। আপনার জেলেনস্কি আজকে হচ্ছে একবার ব্রিটেনে যাচ্ছে, একবার আমেরিকা যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরতেছে যে কিভাবে তারা আসলে হচ্ছে এটার একটা সমাধানের দিকে যায়। কিন্তু এটা নিশ্চিত যে তাদের বর্ডার আর প্রোটেক্টেড থাকছে না, তাদের মানচিত্র অক্ষত থাকছে না। এই যে ইউক্রেনের আজকে হচ্ছে এই অবস্থা, তারা বাংলাদেশের যে মানুষগুলো, আপনি আমার খুব অবাক লাগে যে ছাত্রগুলো আজকে আন্দোলন করছে, এরা কিন্তু বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরা কি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর আদৌ তারা হচ্ছে বিশ্ব রাজনীতি সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা করে কিনা? তারা যেভাবে কথায় কথায় হচ্ছে আপনার ভারত দখল করে ফেলতেছে, বিশ্ব রাজনীতি তো এভাবে কাজ করে না। তারা এটা বুঝতেছে না যে তাদের পিছনের যে ক্রীড়ানকরা তাদেরকে আসলে কি ধরনের কাজ করছে। তারা যদি একটা বার, বাংলাদেশের যে কোনো মানুষ যদি একটা বার, এখন গুগলের যুগ, চ্যাট জিপিটির যুগ, জাস্ট 10টা মিনিট সার্চ দিয়ে দেখে যে ইউক্রেনের আজকের অবস্থা কি, তাহলে বুঝতে পারবে যে আমাদের সামনের বিপদটা আসলে কতটুকু ভয়াবহ। জি, খুব চমৎকার করে বলেছেন। বাংলাদেশে এখন
আপনি ইউক্রেনের যে বর্তমান চিত্র এবং আগের চিত্রের সঙ্গে তুলনা করে দেখালেন, আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে ওই যে চিকেন নেক বলে যেই হুমকি দামকি ভারতকে দেয়, বাংলাদেশেরও তো চিকেন নেক আছে। তো সেটি যদি ইন্ডিয়া দখল করে নেয়, কি দিয়ে হুমকি দেবে? আমরা আমাদের মানচিত্র কি এই ইউক্রেনের মতো অক্ষুণ্ণ রাখতে পারবো? আমরা কি আমাদের অলরেডি আমাদের গ্রোথ অনেক, মুক্তিযুদ্ধের পরেও আমাদের যে জিডিপি ছিল এখন তার চেয়েও ডাউনে, রাইট? সো আমরা কি আমাদের উন্নয়ন এটা কি রাখতে পারবো? ভারত যদি আজকে আমাদের চাল ডাল দেয়া বন্ধ করে দেয়, আমার দেশের মানুষের যে কষ্ট হবে সেটা মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি আছে? এই বিষয়গুলি নিয়ে কি মানুষ সেই পরিমাণ অবগত আছে? না আপা হচ্ছে যেটা বলেন যে মানুষ তো অবগত নয়, মানুষ মানে দেখেন দৈনন্দিন জীবনে সাধারণ মানুষজন তাদের মতো করে সাফার করছে, কিন্তু তাদের সামনে এই যে কথিত কিংস পার্টির যে নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে, তারা তো ধরুন শিখানো বুলি পাঠ করছে। আপনি দেখেন যে হাসনাতকে আমরা শুনতাম সে নাকি হচ্ছে আপনার কোচিং করাইতো, কোচিং করে অনেক টাকা কামাইতো, তার মানে তো সে ভালো পড়াশোনা করা ছেলে। এই ছেলের আজকে বক্তব্য শুনলাম, এদের না আছে অর্থনীতি নিয়ে জ্ঞান, না আছে হচ্ছে আপনার রাজনীতি নিয়ে জ্ঞান, শুধুমাত্র হচ্ছে যে আবেগের বসে এবং গায়ের জোরে, মানে আবেগ প্রদর্শন করে গায়ের জোরে বক্তব্য দেওয়ার মাঝে। হাসনাত আজকে বলতেছিল যে তার একটা বক্তব্যে যে হচ্ছে আমরা যদি না কিনে, আমরা হচ্ছে ক্রেতা, ভারত হচ্ছে বিক্রেতা, আমরা না কিনলে আমরা ক্রেতা যেভাবে কিনলো, ক্রেতা 10 বার খারাপ 20 বার খারাপ ব্যবহার করতে পারে, বিক্রেতা খারাপ ব্যবহার করতে পারবে না, আমরা কিনি বলে তারা হচ্ছে টিকে আছে। সে কি বলছে যে ভারত পেঁয়াজ কিনতেছে না বলে আপনার হচ্ছে ভারতে পেঁয়াজের দাম 2 কেজি 2 টাকা কেজি হয়ে গেছে, ভারতের এত বড় ক্ষতি করছে। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ কিনে নাই বলে বাংলাদেশের পেঁয়াজের দাম 150 টাকায় গিয়ে ঠেকছে। বাংলাদেশ বাধ্য হয়েছে পেঁয়াজ কেনার জন্য, এবং যখনই ভারত থেকে পেঁয়াজ কেনা শুরু হয়েছে তখন পেঁয়াজের দাম 80 টাকা থেকে 90 টাকায় নেমে আসছে। তাইলে এদের মাথায় যদি এরকম ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এই ধরনের কথা বলতো বলেন? এই আরেকটা ছিল মুসাদ্দিক, সে বলছে কি যে ভারতের বাজেটের একটা সিংহভাগ অংশ বাংলাদেশ থেকে যায়। মানে এই আমি বললাম না যে আমি লিটারেরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হচ্ছে আমার এখন হচ্ছে কোশ্চেন হয় যে আসলেই এরা বিশ্ববিদ্যালয়ে কি পড়ছে। আমি খুব রুট মনে হইতে পারে, কিন্তু আমি তারপরে এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের মানুষের আসলে বোঝা উচিত যে কাদেরকে তারা মেসিয়া মনে করছে, কাদেরকে তারা স্টুডেন্ট ছাত্র নেতার নাম দিয়া কাদের কাদেরকে তারা হচ্ছে আসলে পরিবর্তনের, কাদেরকে সামনে রেখে পরিবর্তনের স্বপ্নটা দেখছে। এই ছেলে বলতেছে যে বাংলাদেশের আপনার হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ভারতের বাজেট হয়, ভারতের এই 2025 এর বাজেট হচ্ছে আপনার $660 বিলিয়ন, বাংলাদেশের হচ্ছে বাজেট হচ্ছে $65 বিলিয়ন। হ্যাঁ, ভারতের 1 বছরের বাজেট বাংলাদেশের টোটাল জিডিপির থেকে বেশি। তো বাংলাদেশের আপনার হচ্ছে বিলিয়ন নাকি চলে। আপনি দেখেন কথায় কথায় এই কথাটা কিন্তু আসে যে আপনার $15 বিলিয়ন হচ্ছে ভারত এক্সপোর্ট ইম্পোর্ট করে। অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এই ডিফিসিটটা আছে। ডিফিসিট আছে, এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনার আমাদের উৎপাদন সংক্রান্ত পণ্য, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্য কম, ভারতের পণ্য আছে তারা বিক্রি করে, এবং তার আমরা যেটা আমদানি করি তার একটা বড় অংশ হচ্ছে কাঁচামাল, এই আপনার গার্মেন্টস প্রোডাক্টের কাঁচামাল। তো এটা আমি ভারত থেকে কম দামে আনতে পারি বলেই তো হচ্ছে আমি এটা বিক্রি করে দেন হচ্ছে আমার গার্মেন্টস এর এক্সপোর্টটা হয়। তো আপনি দেখেন ভারতের আপনার হচ্ছে ইয়ারলি এক্সপোর্ট হচ্ছে $825 বিলিয়ন, $825 বিলিয়ন। ভারত শুধুমাত্র রেমিটেন্স পায়, এই বছর রেমিটেন্স পেয়েছে হচ্ছে $136 বিলিয়ন। তা $825 বিলিয়ন মাত্র $15 বিলিয়ন হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে তাদের এক্সপোর্ট, আর বাকি আপনার হচ্ছে এই $820 বিলিয়ন তাদের থ্রুআউট এন্টায়ার ওয়ার্ল্ড। আর এই ছেলেগুলা বলতেছে যে আমি শুধুমাত্র হচ্ছে এই $15 বিলিয়নের ভয় দেখায়া ভারতকে হচ্ছে আমরা হচ্ছে কাবু করে ফেলবো, চাপে ফেলে দিব। তার মানে কি, এদের তো আসলে আইদার এদের কোনো পড়াশোনা নাই, এরা ওয়ার্ল্ড পলিটিক্স বা ইকোনমিক্স কিভাবে কাজ করে এটা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই, অথবা এরা জেনে শুনে এই ভণ্ডামি এবং প্রতারণা করছে। এটা হতে পারে, কারণ আপনি যে কথা বললেন এই মাহমুদুর রহমান, তাকে আমরা দেখেছি যে টাটার প্রধানের সাথে বৈঠক করে সে বলেছে যে আগামী 25 বছর পর্যন্ত হচ্ছে গ্যাসের নিশ্চয়তা দিয়েছে। সেই মাহমুদুর রহমান আজকে হচ্ছে আপনার ভারত বিরোধিতার বয়ান দিচ্ছে খুব উচ্চ স্বরে। তার মানে এই ডক্টর ইউনূস সহ এই গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেক হোল্ডারে তো আসলে এরকম হচ্ছে পদে পদে হচ্ছে ভণ্ডামি। তো এদের অনুসারী হিসেবে এরা ভণ্ডামি করতে পারে, কিন্তু এদের কথাবার্তায় যে ধরনের হচ্ছে উশৃঙ্খলতা, যে কথাবার্তায় যে ধরনের হচ্ছে অসংলগ্নতা, এদেরকে আসলে সুস্থ মনে হয় না। ফরগেট অ্যাবাউট হচ্ছে পড়াশোনা, এদেরকে আসলে আমার সুস্থই মনে হয় না। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার এই কোনো কথা তো হচ্ছে আপনার দেশের ভিতরে হচ্ছে কন্ডেম থাকতেছে না, এটা কোনো হচ্ছে রাজনৈতিক বক্তব্য না, এটা কোনো হচ্ছে আপনার রাতের বেলা হচ্ছে ওয়াজ নসিহতে গিয়ে হচ্ছে আপনার গাজোয়ারি বক্তব্য না, আপনি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট ক্রিয়েট করতেছেন, যে স্টেটমেন্টের কারণে আপনার কাউন্টার পার্ট বলছে যে উই আর কনসার্ন, আপনারা তারা হচ্ছে ডিপ্লোমেটিক টোনে তারা বারবার জানাচ্ছে তারা কনসার্ন, কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের রেমিডি নিচ্ছেন না এই সিচুয়েশন গুলার। তাইলে মানে কি, আপনি যদি
ভারতের প্রতি এই ধরনের উস্কানি কন্টিনিউসলি দিয়ে যান। আজকে কিন্তু ভারতের পত্রিকায় একটা খুবই অ্যালার্মিং নিউজ এসেছে, আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে হচ্ছে আপনার পরেশ বড়ুয়া যে উলফা নেতা, সে নাকি এখন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি এটা হচ্ছে আমার ভেরিফাই করার সুযোগ হয় নাই, কিন্তু আপনি দেখেন যে এই ভারতে আপনার হচ্ছে এই উলফাদের এদের সহায়তা করার জন্য কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনার 10টা অস্ত্র এসেছিল, এটা তো প্রমাণিত সত্য ঘটনা। তার মানে এত কিছু হওয়ার পরেও কিন্তু আপনি যে জিনিসটা বললেন যে ভারত কিন্তু আমাদেরকে কখনো শত্রু রাষ্ট্র হিসেবে জ্ঞান করে না, এই টানাপোড়েনের পরেও ভিসাটা হচ্ছে ইজি করে নিয়ে আসার ব্যাপারে হচ্ছে কিছুদিন আগে এই বিজয় দিবস উপলক্ষে প্রোগ্রামেই একটা হচ্ছে বক্তব্য আসলো, তারা প্রতিনিয়ত হচ্ছে এরকম উস্কানিমূলক দিয়ে দিচ্ছে। তো এই উস্কানিমূলক দিয়ে যদি আপনি আসলে সিচুয়েশনটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যান, আপনি দেখেন ভারত তার মতো করে চিন্তা করছে, কিন্তু ধরুন সেভেন সিস্টারের যে আছে, যেমন আপনার আসামের মুখ্যমন্ত্রী কিন্তু খুব স্ট্রং বক্তব্য দিয়েছে, অর্থাৎ সেভেন সিস্টারের পার্ট যারা যারা সেভেন সিস্টার এই যে স্টেট গুলার যারা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছে, যারা সরকারে আছে, তাদের নিজস্ব বক্তব্য কিন্তু আছে। ইফ দে ফিল ভানারেবল, তাহলে কিন্তু ভারতকে একটা অ্যাকশনে একটা পর্যায়ে নিতে হবে। আপনি কন্টিনিউয়াসলি উস্কানি দিয়ে যাবেন, যুদ্ধের উস্কানি নিয়ে যাবেন, দখলের উস্কানি নিয়ে যাবেন, ভারতও তার ভিতরে ইন্টারনাল ইনসার্জেন্সি রক্ষা করতে মানে যে কোনো ভাবে হচ্ছে অটুট রাখতে চাবে, এবং ভারত কখনোই তার কোনো সীমান্ত হচ্ছে আপনার হচ্ছে কিন্তু সীমানা হারায় নাই, বড় লুজ করে নাই। সো এই ক্ষেত্রে যদি সিচুয়েশন কন্টিনিউয়াসলি এভাবে আগাইতে থাকে, আমি আগেও মনে করতাম যে না, একটা পর্যায়ে হয়তো এগুলো কথোপকথন পর্যায়ে থাকবে, এবং ভারত তার জায়গা থেকে যতটুকু হচ্ছে সহনশীলতার সাথে ডিপ্লোমেটিক টোনে জবাবগুলো দিয়ে যাচ্ছিল, আমরা হয়তো এখান থেকে উত্তরণ পাবো। কিন্তু এই বিগত কিছুদিনের ঘটনা, যে কোনো বিষয় কি হচ্ছে ভারতের দিকে হচ্ছে নিয়ে যাওয়া, এবং যে কোনো বিষয় কি হচ্ছে ভারত বিরোধী। আপনি দেখেন বক্তব্য বিবৃতি দেওয়া এক জিনিস, আর আপনি হচ্ছে মব নিয়ে যাচ্ছেন হচ্ছে এমবিসি দখল করতে, টোটালি ডিফারেন্ট বল গেম। এবং আপনি যখন সভেরেনিটি নিয়ে কোয়েশ্চেন তুলেন, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেন, দুনিয়ার কোথাওই আপনার হচ্ছে এরপরে ডিপ্লোমেটিক আলাপ আলোচনা চলে না। ভারত কিন্তু এখনো করে যাচ্ছে, কিন্তু এটা আসলে কতদিন করবে সেটা, সেই ব্যাপারে আমি আসলেই হচ্ছে এখন শঙ্কিত। জি, আপনি পরেশ বড়ুয়ার কথা বলছিলেন, উলফা নেতা। আমিও ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফাই করতে পারি নাই, কিন্তু আমি এরকমটি শুনেছি পরেশ বড়ুয়ার মেয়ে বাংলাদেশে পড়াশোনা করছে এবং পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে রয়েছে। যদি সেটি হয়ে থাকে, এটি আমি জানি না ভারতীয় মানে ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে এখনো সরকারকে আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা, কিন্তু যদি সত্যি হয়ে থাকে এটি খুবই অ্যালার্মিং। কারণ আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভারতের সেভেন সিস্টার্স ভেঙে দিব, রাইট? রাইট, যোগসূত্রটা কি দেখতে পাচ্ছেন? তো এই যে এটা বললাম যে এই এখন এখানে হচ্ছে যে, এবং তার মানে হচ্ছে মানে টু সাম এক্সটেন্ট হয়তো হচ্ছে হাসনাত এগুলো জেনেই বলেছে। এই বিষয়টা হচ্ছে যদি আপনি কোরিলেশন ধরেন, তাহলে হাসনাত জেনেই বলেছে। এবং সবচেয়ে মানে আশঙ্কার বিষয়টা হচ্ছে গত পরশুদিন ধরেন ইনিশিয়ালি হিট অফ দ্য মুভমেন্ট আবেগে সে একটা বক্তব্য দিয়েছে, ধরে নেওয়া যায়। তো আজকে সে যে ধরনের বক্তব্য দিয়েছে তার থেকে বেশি আক্রমণাত্মক। তার মানে কি, এই রাষ্ট্র এদিক দিয়ে তৌহিদ সাহেব বলছেন পররাষ্ট্র উপদেষ্টা যে হাসনাতের বক্তব্য সরকারের বক্তব্য না, কিন্তু সরকারের প্রত্যেক স্টেক হোল্ডার জিনিসগুলোকে হচ্ছে এন্ডোর্স করছে। সরকারের যে হচ্ছে প্রপাগান্ডা মাউথপিস আছে হচ্ছে শফিক, আপনার হচ্ছে সে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের হচ্ছে বক্তব্য আপনার আপনার হচ্ছে রেজোনেন্স করতেছে, এই ধরনের বক্তব্য প্রতিনিয়ত হচ্ছে সে তার মতো করে হচ্ছে সে বলে যাচ্ছে। তো এই যে নেগেটিভটা তৈরি করার ক্ষেত্রে সরকারের সর্বতভাবে মানে সরাসরি স্টেট স্পন্সর্ড হইতে এই কাজগুলো করছে। এবং দেখেন আপনি একটা এমবিসি ঘেরাও করতে গিয়েছেন, সেই জায়গা থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে এই ধরনের বক্তব্যের জন্য? কি কারোকে বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? তাইলে আপনি তো ব্যবস্থা নিচ্ছেন না, তার মানে আপনি এগুলোকে এন্ডোর্স করছেন। তো এই এন্ডোর্সমেন্টটা যদি চলতে থাকে, সেটাই বললাম যে তার উপর হচ্ছে এখানে বিচ্ছিন্নতাবাদী একটা অংশ আমাদের এখানে হচ্ছে আপনার যে নেতা ছিল, খুবই আলোচিত নেতা, শুধুমাত্র হচ্ছে আপনার মানে আলোচিত নেতা, সে যদি এখানে থাকে এবং তার যদি এখানে এই ধরনের কোনো কাজে ইন্ধন পাওয়া যায় বা এই ধরনের কাজে কোনো যোগসূত্র পাওয়া যায়, ইতিমধ্যে আমরা জানি হচ্ছে পার্বত্য এলাকায় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার এই ইনসার্জেন্সি খবর কিন্তু আমরা জানি। কেএনএফ নিয়ে হচ্ছে আমাদের বক্তব্য আছে, সেখানে হচ্ছে জামাত শিবির হচ্ছে ট্রেনিং করছে, এই ধরনের বক্তব্য কিন্তু অল্প সময়ের ভিতরে এসেছে। অর্থাৎ দেশকে বিভিন্ন ফ্রন্টে সার্বিকভাবে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার তার সবকিছু কিন্তু হচ্ছে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার করছে। এবং এই কারণেই যদিও তারা একটা হচ্ছে ইলেকশন ডেডলাইন আপনার হচ্ছে মূলার মতো সামনে ঝুলিয়ে রাখছে, এটা নিয়ে শঙ্কিত। আমি যে জিনিসটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইলেকশন আপনি বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে কোথাওই কি আসলে ইলেকশন মুখী কোন ধরনের অ্যাক্টিভিটিস কার্যক্রম দেখতে পাচ্ছেন? নাই। ফান্ডামেন্টালি তো যে জিনিসটা সাংবিধানিক ভাবে তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে সকল কিছু হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যাওয়ার কথা, কিন্তু এখনো বদলির থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম কিন্তু এই ইন্টারিমের আন্ডারেই হচ্ছে।
ইন্টারিমের আন্ডারে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2 হচ্ছে, ইন্টারিমের আন্ডারে যাকে তাকে গ্রেফতার করা হচ্ছে, ইন্টারিমের আন্ডারেই এই ধরনের বক্তব্য বিবৃতি বয়ানকে এন্ডোর্স করে দেশকে হচ্ছে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সো আসলেই কিন্তু হচ্ছে ইলেকশন দেওয়ার প্রতি যদি কোনো অন্যতম কোনো ধরনের হচ্ছে আপনার ইন্টেনশন তাদের থাকতো, প্রপার ইন্টেনশন থাকতো, তাইলে তাদের হচ্ছে এই ধরনের কার্যক্রম কিন্তু হচ্ছে একটা করার কথা না। জি। ইলেকশন নিয়ে আমার আরো কিছু প্রশ্ন আছে। কিন্তু তার আগে আমি একটু ১৭ মাস আগে ব্যাক করতে চাই। দেখুন আজকে বাংলাদেশে যা ঘটছে, এটি হঠাৎ করে ঘটছে তা তো নয়। আপনি ৫ই আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পরে পুরো বাংলাদেশ জুড়ে যে গ্রাফিতি আঁকা হলো, সেই গ্রাফিতিতে বাংলাদেশের যেই মানচিত্র আঁকা হলো, এই পুরো আ উম আ ভারতের 7 সিস্টার্স কে যুক্ত করে তারা যে বঙ্গের যে ছবি এঁকে আঁকলো, এটা কি কোনো বিচ্ছিন্ন বা তাৎক্ষণিক কিছু? এটি তো আগে থেকেই পরিকল্পিতভাবে তারা ওখানে মানে ওই যে আন্দোলন হয়েছে তারই ধারাবাহিকতায় তারা ওই মানচিত্রগুলো ওয়ালে, ওয়ালে গ্রাফিতি আকারে এঁকেছিল। তারই এবং তারপর থেকে কিন্তু তারা যেভাবে করে ভারত বিরোধী বক্তব্য দিয়ে আসছিল, ভারতের সঙ্গে আমি সবসময় যেটা বলি যে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা। কিন্তু ভারত একটা ম্যাচিউরড দেশ বলে, পরিপক্ব দেশ বলেই তারা এখনো পর্যন্ত চুপচাপ আছে। তারা কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত কোনো ক্ষেত্রেই প্রতিক্রিয়া দেখায়নি। তো এই যে একটা পরিকল্পিত দীর্ঘ মেয়াদেই ১৭ মাস ধরে চলছে, এটি কতদিন চলবে? এদিকে ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়েছে। আপনি যদিও বলেছেন যে একটা তফসিল ঘোষণার সঙ্গে, সঙ্গে সবকিছু আপনার চলে যায় নির্বাচন কমিশনের অধীনে। তারা আম আ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে, অস্ত্র উদ্ধারের অভিযান চালায়। কোনো কিছু এখন পর্যন্ত এগুলো নাই। ফলে নির্বাচনের যেই মূলা সামনে ঝুলিয়ে রাখা হয়েছে, আর আছে মাত্র ২-২.৫ মাস। ফলে তাদেরকে কি এই যে তারা ১৭ মাস ধরে যেই প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে ভারতের সঙ্গে পায়ে পা বিঁধিয়ে তারা যেই যুদ্ধ লাগানোর, গৃহযুদ্ধের হুমকি বিভিন্ন সময় তারা দিয়েছে, যে এগুলোর কি এখন আমরা চূড়ান্ত পর্বের দিকে? আপা যেমনটা আপনি বলছিলেন যে এই শুরুটা কিন্তু ৫ই আগস্ট থেকে হয়েছে। গ্রাফিতিরকে তারাও ব্যাখ্যা দিয়েছে, মানে এই ইন্টারিমের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে গ্রাফিতির মতো। কিন্তু ওই ব্যাখ্যাটা যে হচ্ছে ভুল, মানে তারা তাদের আপনার হচ্ছে যেখানে আ এরা তো হচ্ছে মনে প্রাণে সর্বতভাবে হিপোক্রিসি কাজ করে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যেখানেই যায় এই গ্রাফিতির বইটাকে সে হচ্ছে গিফট হিসাবে দেয়। যখন নরেন্দ্র মোদির সাথে দেখা করতে গেছে তখন কিন্তু এই বইটা হচ্ছে গিফট দেয় নাই। দিয়েছে কোন জায়গায়, কোন এক সময় হচ্ছে নরেন্দ্র মোদির সাথে ইউনূসের দেখা হয়েছিল, সেই একটা ছবি হচ্ছে গিফট দিয়েছে। মানে আপনারা তাদের ভন্ডামির লেভেলটা চিন্তা করেন। তো এই গ্রাফিতির বইটার যে বিষয়টা, একই জিনিস কিন্তু হচ্ছে ওই মাহফুজ তার আপনার হচ্ছে ফেসবুক পোস্টে হচ্ছে বক্তব্য আপনার হচ্ছে ছবি হিসেবে দিয়েছিল। তো হাসনাতের বক্তব্য না হয় সরকারি বক্তব্য না, মাহফুজ তো সরকারি লোক ছিল, ওই বক্তব্য দেওয়ার পরে কিছুক্ষণ পরে সে ফেসবুক পোস্টটা সরিয়ে নিয়েছে বটে, কিন্তু সেই ব্যাপারেও কিন্তু সরকার কোনো ধরনের হচ্ছে প্রপার স্টেটমেন্ট কিন্তু পাওয়া যায় নাই। তো যেটা আমি শুরু থেকে বলেছিলাম, আমি অনেক প্রোগ্রামে বলেছি যে একদমই গ্রেজুয়ালি জিনিসটা হচ্ছে এই জায়গায় তারা নিয়ে গেছে। শুরুটা হয়েছে ডক্টর ইউনূসের হাত ধরে, এবং এই যে ইন্ডিয়ান নেগেটিভের যতগুলো স্টেক হোল্ডার আছে, সেখানে আপনার এক্সট্রিমিস্ট কোরাম বলেন, জামাত তো ঐতিহাসিক ভাবেই আপনার হচ্ছে ভারত বিরোধী, তার কারণ হচ্ছে তারা ভারতকে দাবি করে যে ভারতের কারণে হচ্ছে তারা এবং তাদের দেখেন বক্তব্য বিবৃতিতে পরিষ্কার ভাবে আসছে যে ভারতের কারণে হচ্ছে তারা ওই পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছে। সো পাকিস্তান ভাঙার পিছনে ভারতকে তারা দৃশ্যমান ভাবে দাবি করে, আগে একটু আড়ালে আবডালে লুকায় করতো, এখন তো প্রকাশ্যেই বক্তব্য বিবৃতি দিচ্ছে। হ্যাঁ, অনেকে এই কথাও বলছে। আপনার আজকে দেখলাম যে আপনার হচ্ছে এক জামাতের নেতা এটাও বলতেছে যে হচ্ছে যে আপনার মানে 25শে মার্চের যে হামলা ছিল, মানে যে আগ্রাসন, নির্মম আপনার হচ্ছে নৃশংসতা পাকিস্তানি বাহিনী চালিয়েছে, সেটাও নাকি হচ্ছে আপনার মুজিব বাহিনীর আপনার হচ্ছে কারণে হয়েছে, যারা মুজিব বাহিনী গঠিত হয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়। তো এই ধরনের বক্তব্য বিবৃতি কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার একমাত্র সমাধান হইতে পারতো কোনটা, এই যে ভারত বিরোধী যে গোষ্ঠীটা আছে, আমি আমার আগে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা সোসাইটিতে আপনার বিভিন্ন দলমতের মানুষ থাকবে, এটা খুবই ন্যাচারাল। তো ভারত বিরোধী গোষ্ঠী কিন্তু স্বাধীনতার পর থেকে, কারণ স্বাধীনতার সময়ে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আপনার যে অংশটা কাজ করেছে, রাজাকার, আলবদর, আল শামস, তারা এই দেশে উইদিন 6 এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে রাজনীতি করার সুযোগ পেয়েছে। তো তাইলে ভারত বিরোধী লোকজন তো আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তারা পদে পদেই ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে স্টেট আসলে কিভাবে দেখে, রাষ্ট্র বা সরকার যখন ফাংশন করে তারা এই জিনিসগুলো এন্ডোর্স করে কিনা। এই প্রথমবারের মতো তারা সরকার সরাসরি ভাবে হচ্ছে এন্ডোর্স করতো। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাতের জোট সরকারের আমলেও এরকম এন্টি ইন্ডিয়ান নেগেটিভ বাংলাদেশ হচ্ছে আমরা দেখতে পেয়েছি, আমরা 10টা অস্ত্র দেখতে পেয়েছি, কিন্তু তখনও এই রাষ্ট্রীয়ভাবে মানে সর্বতভাবে
ডিরেক্টলি ভারত বিরোধী সেন্টিমেন্ট নাই, রাদার দেন এই আপনার মাহমুদুর রহমান তারা হচ্ছে আপনার ভারতীয় ব্যবসায়ীদেরকে 20-25 বছরের মানে আপনার মুস্তাকা দিয়ে গ্যাস টেস্ট দিয়ে তারা একটা সম্পর্ক রাখার চেষ্টা করেছে। হিস্ট্রিতে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এই প্রথমবারের মতো সরাসরি স্টেট স্পন্সরে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত প্রত্যেক জায়গাতে আসলে হচ্ছে ভারত বিরোধিতা নেগেটিভটা করা হয়েছে। এখন এই কোশ্চেনটা কিন্তু অনেকের মতো আমার মনেও যে এই সরকার অ্যাপারেন্টলি ধরে রাখতে পারেন যে হচ্ছে ভারত বিরোধিতাকে রাজনৈতিক পুঁজি করে তারা হচ্ছে তাদের সময়টা পার করতে চেয়েছে, সেই হিসেবে তো তাদের সময় পার হয়েই গেছে। হ্যাঁ, তাদের ইলেকশন ডেট ঘোষণা করে দিয়েছে, যেন তেন একটা ইলেকশন দিয়ে তো তারা সেফটি এক্সিট নিয়ে চলে যাবে। এখনো কেন ভারত বিরোধিতার বয়ানটা আছে, এখানেই আমার বড় কোশ্চেনটা এবং এখানেই আমার মূল সন্দেহটা, যে এখনো তারা আসলে এই ভারত বিরোধী নেগেটিভটা পুঁজি করে এটাকে কোনোভাবে সেল করে এই নির্বাচনটা না হওয়ার দিকে হচ্ছে যে ইন্টেনশন, আমি এখন পর্যন্ত আসলে সেটাই দেখতে পাচ্ছি। যদিও অনেকে ভাবতেছে যে ইলেকশন হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, ইলেকশন হওয়ার মতো যে পরিস্থিতি যা হওয়ার 16-17 মাস ধরে হয়েছে, আর 2 মাস বা 59 দিন বা এর মাঝে তো 3 দিন চলে গেছে, আর আপনার হচ্ছে লেস দেন 2 মান্থস আছে, এই সময়ের ভিতরে হচ্ছে মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে ইলেকশন করা, এই যদি ইউনূসের হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হইতো বা তার যে নিয়োগকর্তা যারা আছে তার যে স্টেক হোল্ডার সেটা হইতো, তাইলে কিন্তু তাদের এই ধরনের বক্তব্য বেরিয়ে, আপনি দেখেন ইন্টেন্সিটি কিন্তু গ্রাজুয়ালি বাড়ছে। আপনি আজকে আপনি ইট খুলে নিয়ে আসে ঘোষণা দিচ্ছেন, অবাক হবো না যে 2 দিন পরে যদি আসলে ভারতীয় কোনো হাই কমিশনে অ্যাটাক হয়ে যায়, কারণ বাংলাদেশে তো সিকিউরিটি বলতে কিছু নাই, দৃশ্যমত ওইভাবে যখন যারে যেমন চাই দেশের লোকজন তা করছে। সো আসলে যদি এরকম একটা অ্যাটাক হয়, সেই ক্ষেত্রে তো কিন্তু আপনার যুদ্ধ অনিবার্য আপনার এই এমবিসি, তাহলে কোন একটা পর্যায়ে যে এইটা হবে না, এবং সেই ক্ষেত্রে ভারত বাধ্য হবে না হচ্ছে বাংলাদেশে আসলে এই রিটালিয়েট করার, যেটা যে পর্যায়ে হোক না কেন, এবং রিটালিয়েট করলেই যে জিনিসটা হয়, এই জেলেনস্কি সে খুব আপনার হচ্ছে ডেমোক্রেটিক কথাবার্তা বলে, সে কিন্তু একটা পলিটিক্যাল আপনার হচ্ছে স্যাটায়ার শুরু করতো, কমেডিয়ান ছিল তো, তো সেখানে কিন্তু সে হচ্ছে আপনার এই ডেমোক্রেসি আলাপ করতো, সে এই ইলেকশনের আপনার হচ্ছে নির্বাচনের আপনার হচ্ছে যুদ্ধের দোহাই দিয়া ইলেকশন বাতিল করছে, সকল রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করেছে। হ্যাঁ, সে মানে আপনার নিজে সর্বসেবা হইয়া আপনার হচ্ছে ইউক্রেনটাকে এককভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে, এবং এর মাঝেও যে $200 বিলিয়ন হচ্ছে তারা লোন এনে এসেছে, তার একটা বড় অংশ তাদের দুর্নীতি করছে, তাদের সেনা যারা সেনা প্রধান ছিল বা সেনাবাহিনীতে ছিল যারা শীর্ষ পর্যায়ে তারা। আমি আশঙ্কা করছি যে বাংলাদেশও আসলে আমরা ওইরকম একটা পরিণতি, আপনি যেটা আজকে শিরোনাম দিয়েছেন তেমনটাই হওয়ার, কারণ আপনি দেখেন বাংলাদেশে কোনো ধরনের হচ্ছে উন্নয়ন কার্যক্রম চলে নাই, কিছু রকম কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম বাংলাদেশে সেই অর্থে এডিবি বাস্তবায়ন নাই বললেই চলে, বড় কোনো মেগা প্রজেক্ট বাদ দেন আপনার নর্মাল কার্যক্রমও নাই। তাইলে বাংলাদেশের হচ্ছে যে এই যে বাজেট দেওয়া হয়েছে বা এই বিদেশ থেকে আপনার হচ্ছে যে রেমিটেন্স আসে আমাদের হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই টাকাগুলো যাচ্ছে কই? আমাদের যে রেমিটেন্স তারা হচ্ছে জিডিপিটা যে বৃদ্ধি দেখায়, যে আপনার $3 থেকে $4 বিলিয়ন বৃদ্ধি দেখায়, তার থেকে বেশি তো লোন নিয়েছে $7 বিলিয়ন, তাহলে বাকি টাকাটা আসলে এর মাঝে গেল কই কোনো ধরনের খরচ ছাড়া? অর্থাৎ এই ইউনূস সরকার কিন্তু, আমি যেটা মনে করি, আমি যেটা আশঙ্কা করছি, যে এই ইলেকশনের আপনার হচ্ছে দোহাইটা সামনে রেখে, ইলেকশন ডেটটা যদিও তার সামনে দিয়েছে, কিন্তু পুনরায় এই ভারত বিরোধিতার আলাপটা নতুন করে প্রবল ভাবে সামনে আনার একটা মূল কারণ হচ্ছে যে কোনো মূল্যে আসলে সেই ইলেকশনটা কি হচ্ছে পিছিয়ে দেওয়া এবং অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা দেওয়া। আপনার মনে আসছে নিশ্চয়ই কিছুদিন আগে কিন্তু হচ্ছে যে সাখাওয়াত হোসেন, যিনি হচ্ছে সাবেক নির্বাচন কমিশনার ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এখন হচ্ছে নৌ উপদেষ্টা হয়েছেন, সে বলেছে যে এই সরকার যে 2 বছরের মাঝে নির্বাচন দিবে তার তো কোনো ঘোষণা ছিল না, তার এই কন্ডিশন তো ছিল না। তার মানে তাদের তরফেও কিন্তু এরকম হালকা পাতলা বয়ান আছে। তো এই যে প্রেক্ষাপটটা এখন তৈরি করা হচ্ছে, এই পুরো প্রেক্ষাপটটা আসলে দেশকে বিরাজনীতিকরণ করে এই দীর্ঘমেয়াদে এই ইউনুসগণ ক্ষমতায় থেকে, এখন ধরেন ইউক্রেনের না হয় জ্বালানি সম্পদ ছিল, 1/3 জ্বালানি সম্পদে আপনি কোনো না কোনো ভাবে ধরেন হচ্ছে আমেরিকার একটা সিকিউরিটি বা কিছু একটা আপনি সাবস্ক্রাইব করতে পারেন। বাংলাদেশে তো কিছুই না, সবে তো নির্মূল হিসাবে হচ্ছে আমাদের বন্দরগুলো আছে, আমাদের সমুদ্র সীমাটা আছে। তো সেটাও যদি হচ্ছে আসলে বিদেশিদের হাতে তুলে দেয়, বাংলাদেশের মানুষের বোঝা উচিত যে এই দেশে তারা থাকতে হবে। ইউক্রেনের লোকজন 7 মিলিয়ন লোক, মানে প্রায় 70 লাখ লোক, তারা দেশ ছেড়ে চলে যাইতে পারছে, কারণ কি পুরো ইউরোপিয়ান বর্ডার কানেক্টেড ল্যান্ড বর্ডার দিয়ে কানেক্টেড যেতে পারছে। বাংলাদেশের মানুষের কিন্তু কোথাও যাওয়ার উপায় নাই। এটা আমি ইয়ার কারণে বলতেছি না, যে আপনার দেখেন কোন দেশ তো আমাদের ভিসাই দিচ্ছে না এখন, কোন দেশ আপনার আসলে। সো আলটিমেটলি যে আমাদের দেশের যে এই 18 কোটি মানুষ এখানে যে সাফারিংসটা হবে, যদি না কোনোভাবে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যারা এই ক্ষমতার মসনদে বসে আছে তারা কিন্তু বহাল তবিয়তি থাকবে। তাদের কোনো কিছু হইলে সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিতে যাবে, তাদের কোনো কিছু হইলে আমেরিকাতে এক্সিট পাবে, কিন্তু এই দেশের মানুষের সর্বস্বভাবে ধ্বংস করে দিয়ে যাবে আর কি। জি।
ঠিকই বলছেন যে কোনো দেশ তো ভিসা দিচ্ছে না, ইন্ডিয়াও বর্ডার করে বন্ধ করে রেখেছে, ফলে মানুষগুলোকে ওখানে থেকে ওই ব্যাটল গ্রাউন্ডের মধ্যে থেকেই ভাবতে পারি না। যাই হোক, আপনি নির্বাচনের কথা বলছিলেন, তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে। তা আপনার কি মনে হয় তিনি আসতে পারবেন সেরকম? আবার মাহমুদুর রহমানও কিন্তু 25শে ডিসেম্বর ঘোষণা দিয়ে রেখেছে। তো তারেক রহমান নিজের মুখে গতকাল বলেছেন যে তিনি 25শে ডিসেম্বর দেশে আসবেন। কি মনে হচ্ছে তিনি ফিরতে পারবেন? তারেক রহমানের দেশে আসার বিষয়টা আসলে উনি যাওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়াটা কঠিন, কারণ এই খালেদা জিয়ার বিদেশ যাওয়া, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে নাটক আমরা দেখতে পাইলাম, এরপরে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার মানে সুনির্দিষ্টভাবে বলা কঠিন। কিন্তু তারপরে একটা কোয়েশ্চেন আমার থেকে যায়, সেই কোয়েশ্চেনটা হচ্ছে তারেক রহমান একটা স্টেটমেন্ট করেছিলেন কিছুদিন আগে যে উনার দেশে যাওয়া তার একক সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না। এই বিষয়টা কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। অনেকে হয়তো হচ্ছে জিনিসটা পাশ কাটায় গিয়েছে যে বাংলাদেশে একটা অন্যতম বড় দলের প্রধান, যে কিনা যার সমর্থকরা ভাবতেছে যে উনি নেক্সট প্রধানমন্ত্রী, এরকম একজন মানুষও বাংলাদেশে যাইতে হইলে একক সিদ্ধান্তে যেতে পারছে না। তাইলে কোন স্টেক হোল্ডাররা বাংলাদেশকে আজকে নিয়ন্ত্রণ করে উনি বাংলাদেশে রাজনীতি করতে যাচ্ছেন, উনি যান? আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের সেটা জানার অধিকার আছে, সেটাও তার বলা উচিত যে কারা আসলে তাকে এতদিন যেতে দেয় নাই, কেন উনি যাইতে পারে নাই। স্পেসিফিক্যালি উনি বলেছে যে তার একা সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে না, অনেক কিছু জড়িত, অনেক স্টেক হোল্ডার জড়িত। তাহলে কারা সেই স্টেক হোল্ডার যারা, কারণ এই গভর্নমেন্টের শুরু থেকে আমরা দেখে আসছি যে ইন্টারিমের সময়ে ডক্টর আপনার ইউনূসকে তো হচ্ছে বিএনপি খোলা সাপোর্ট দিয়ে গেছে। মির্জা ফখরুল ইউনূসের মাঝে জিয়াকে, স্বয়ং জিয়াকে দেখতে পাচ্ছে। তো তার যে বিএনপির যে কাচুমুচু ভঙ্গিতে হচ্ছে এই সর্বতভাবে তার এই ইন্টারিমের সকল আপনার হচ্ছে অপকর্মের দায়ভার নিয়েছে, সকল ভাবে হচ্ছে রাষ্ট্রবিরোধী সকল কাজে, দেশবিরোধী সকল কাজের কে একদম সাইলেন্ট সাপোর্ট দিয়ে গিয়েছে। এত সাপোর্টের পরেও তার যদি এটা মনে হয় যে হচ্ছে এক্সটার্নাল কোন স্টেক হোল্ডার তার যাওয়াটা এতদিন আটকিয়ে রেখেছে, আমার মনে হয় বাংলাদেশের মানুষ অ্যাটলিস্ট যারা বিএনপি করে তাদের জানার অধিকার আছে যে কোন সেই শক্তি যে কারণে উনি এতদিন যেতে পারেন নাই। আমি চাই উনি আপনার হচ্ছে যাওয়া যাক, সুস্থ স্বাভাবিক মতো যাক, কিন্তু একই সাথে দেশের মানুষের এটা জানা উচিত, কারণ আমরা বারবার এটা শুনি বাংলাদেশের রাজনীতি বিদেশ থেকে নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। অবভিয়াসলি বাংলাদেশের মতো আপনার জিও পলিটিক্যাল ইম্পর্টেন্ট একটা জায়গায় অনেক স্টেক হোল্ডার থাকবে, কিন্তু মানে তারেক রহমান কার কোন পক্ষ থেকে আসলে সেই সিকিউরিটি থ্রেটটা পাচ্ছিলেন সেই বিষয়টা হচ্ছে অ্যালার্ট করলে সকলের জন্য হচ্ছে সিকিউরিটি আপনার হচ্ছে এনশিওর করাটা ভালো হতো। জি, জি। আমি শেষ করব। আজকে আপনি জানেন যে এই গত ১৭ মাসের মধ্যে সম্ভবত এই ১ম ভারত মানে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছে আ ভারত। এবং তারা আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ভারতের নসিহত শুনে তারা কাজ করবে না। তার মানে কি কোনো ইনক্লুসিভ নির্বাচন হবে না, এই তো? উম, এটা তো ধরেন হচ্ছে যে মানে আপনার এই ইলেকশন যদি করতেও চায় তারা সর্বতভাবে হচ্ছে আপনার আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে, এটাই তো তাদের মেইন প্রিপারেশন। এটা তো স্বীকার করার তো হচ্ছে আপনার কোনো কারণ, এটা দৃশ্যমান, তারা প্রকাশ্যে বলছে। অন্যরা কে কি বলছে এটা তারা হচ্ছে কেয়ার করছে না। এটা তারা তাদের মতো যেটা বললাম যে হচ্ছে আপনার ডাকসু তো ইলেকশন হয়েছে, এই বিভিন্ন ছাত্র সংসদ গুলো করা আছে, এরকম হচ্ছে ডামি ইলেকশন, দেখানো ইলেকশন করতে গেলে আপনার হচ্ছে করা যেতে পারে। সো মানে তাদের বক্তব্য অনুসারে বোঝাচ্ছে যে ভারতকে তারা আসলে হচ্ছে ধরেন পাত্তা দিচ্ছে না। সেক্ষেত্রে আরেকটু স্ট্রং হয়ে ডিপ্লোম্যাটিক রিলেশন কাট করে দিলে তাইলে বোঝা যেত যে হচ্ছে তারা আসলে হচ্ছে কতটুকু স্ট্রং এই বিষয়ে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনার অনেক চেষ্টার পরে আপনার দুবাই থেকে ভারতীয় চাল কিনা, সিঙ্গাপুর থেকে ভারতীয় চাল কিনা, এগুলা বাদ দিয়ে কিন্তু হচ্ছে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ভারত থেকে হচ্ছে আবার চাল কিনতে হচ্ছে, আবার পেঁয়াজ কিনতে হচ্ছে, এবং এটা কোনোটাই কিন্তু হচ্ছে ভারতের হচ্ছে আপনার দিকে ভারতকে তুষ্ট করার জন্য না, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি একটু করে, যে অনেকেই ভাবতে পারেন যে আমি মানে আমাদের এই বক্তব্য বা বয়ানটা আসলে হচ্ছে ভারতের পক্ষে দিকে যাচ্ছে কিনা। মোটেও না, মোটেও না। এই কারণে আমরা আসলে হচ্ছে আপনাদেরকে গত 16 মাস ধরে এই পরিণতি বা এই ধ্বংসাত্মক সম্ভাবনাটার কথা আপনার হচ্ছে অনুধাবন করতে পারছিলাম বলে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি, এখনো তাই করছি। ভারত ইজ নট আওয়ার কনসার্ন, কিন্তু বাংলাদেশ হচ্ছে আমাদের কনসার্ন। বাংলাদেশের মানুষের সামনে কোন দিকে হচ্ছে যাচ্ছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্ন। তাহলে যদি বলতে পারেন যে ভারত অনেক শক্তিশালী দেশ, নিঃসন্দেহে পরমাণু শক্তিধর দেশ, আপনাদের অর্থনীতি বলেন, ডিপ্লোমেসি বলেন, সকল জায়গাতেই হচ্ছে ভারত অনেক আমাদের থেকে আগায়া। আপনার হচ্ছে হোয়াইট হাউস থেকে যে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি করা হয়েছে 2025-এ, এই নভেম্বরে প্রকাশিত হয়েছে, সেখানে ভারত এর কথা একাধিকবার ভারতকে সামনে রেখে হচ্ছে তাদের এই এশিয়ান পলিসির একটা বড় অংশ হচ্ছে আমেরিকা ঠিক করেছে, রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে। তার কারণটা হচ্ছে ভারত বড় দেশ, তাদের অর্থনৈতিক সক্ষমতা, প্রতিরক্ষা সম্মতা, সকল সক্ষমতা মিলাই তারা এটা করতে পেরেছে। আমরা ছোট দেশ, তাই বলি কি আমাদের মাথা নত করে রাখতে হবে? বিষয়টা তো মোটেও মাথা নত করার সাথে সম্পর্কিত না। আপনি খেয়াল করে দেখেন, এই জিনিস তো মানুষ ভুলে যায়।
এই ভারতের সাথে, এই ভারতকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়া সমুদ্র সীমা জয় করেছে। এই ভারতের কাছ থেকে হচ্ছে আমরা 1996 সালে আওয়ামী লীগ 75 পরবর্তী সময় প্রথমবার ক্ষমতায় আসার পরে হচ্ছে গঙ্গা পানি চুক্তি হচ্ছে আদায় করতে পেরেছে। এই ভারতের সাথে থেকে ছিটমহল সমস্যার সমাধান করেছে। তাইলে ডিপ্লোমেসির ভাষা আছে, আমার জনগণকে প্রোটেক্ট করে আমার জনগণকে সর্বোচ্চ স্বার্থটা কিভাবে দেখা যায় সেই স্বার্থ দেখে হচ্ছে আসলে হচ্ছে আমাদের এই ডিপ্লোমেটিক রিলেশন। আমাদের ফরেন পলিসিতে তো পরিষ্কার ভাবে উল্লেখ আছে যে ফ্রেন্ডস টু অল মেলাইস টু নান। তাহলে আপনি প্রতিবেশীর সাথে এই যে মেলাইস হচ্ছেন, আপনি তো আসলে সাংবিধানিক ভাবে আমাদের ফরেন পলিসির সাথে হচ্ছে আপনারা আপনারা হচ্ছে বিঘ্ন ঘটাচ্ছেন, ফরেন পলিসিকে হচ্ছে ভায়োলেট করছেন, এবং এটা করে আপনি লং টার্ম মানুষজনকে ক্ষতির ওকে বলছেন। তো আমাদের প্রত্যেকটা বক্তব্য আমার অন্তত ক্লিয়ারলি মানুষকে এই পরিণতির কথাটা জানানো, এই আশঙ্কাটার কথা জানানো, যে আশঙ্কা যে পরিণতি শুধুমাত্র গুটি কতক লোক, কারণ আমি দৃশ্যমান ভাবে জানি এবং মনে মনে বিশ্বাস করি এই যে ইন্টিরিম গুটি কতক লোক ফ্যানাটিক গ্রুপের আপনার হচ্ছে সমন্বয়ে গঠিত এবং হচ্ছে পরিচালিত, এরা তো বাংলাদেশের মূল স্রোতের মানুষজনকে মোটেও হচ্ছে আপনার প্রতিনিধিত্ব করে না। তাদের কোনো ধরনের হচ্ছে ম্যান্ডেট নাই, এবং ম্যান্ডেট নাই বলেই এই ধরনের হচ্ছে আপনার হচ্ছে যা ইচ্ছা তাই এই ধরনের হচ্ছে বক্তব্য, বয়ান, বিবৃতি তৈরি করে শুধুমাত্র ব্যক্তি স্বার্থ করছে। কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কিন্তু এই ধরনের কাজ কখনো করে নাই, করতো না। সো মানুষজনকে অ্যালার্ট হওয়া দরকার যে এই সরকার আসলে হচ্ছে কিভাবে আপনাদেরকে বিপরীতে দেখেছে। এই কারণেই কম্পারিজনটা আসছে। ভারত বাংলাদেশের সাথে আমরা ওই তুলনা করছি না, ভারত বড় রাষ্ট্র এটা আমরা জানি, কিন্তু ডিপ্লোমেসিতে আপনি উইন উইন সিচুয়েশন কিভাবে তৈরি করতে পারবেন সেটা আমাদের বাংলাদেশের উদাহরণ আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের 3 মাসের মাথায় ভারতের শেষ সৈনিককেও ভারতে ফেরত নেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা তো উনি কোনো ক্ষমতা দিয়ে করেন নাই, সেটা তো গায়ের জোরে করেন নাই, কোনো বক্তব্য উনার মেধা বুদ্ধি উনার হচ্ছে আপনার সেই আন্তরিকতা দিয়ে সেটা করেছেন, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে করেছেন। তো উদাহরণ আমাদের সামনে আছে আসলে কিভাবে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে পারস্পরিক স্বার্থটাকে হচ্ছে সর্বাগ্রে হচ্ছে সামনে নিয়ে আসতে পারি। সেটা না করে আপনি শুধুমাত্র এবং কেবলমাত্র ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থের জন্য যখন এই ধরনের কাজ করেন, আপনি দেশের বৃহৎ অংশের মানুষকে আসলে হচ্ছে হুমকি মুখে ফেলছেন। সে বিষয়ে হচ্ছে আমরা আসলে অ্যালার্ট করার চেষ্টা করছি। জি, একদম, একদম রাইটলি বলেছেন। ভারতের সেনাবাহিনী, সেনা সদস্যরা যে ৭২ সালে বাংলাদেশ থেকে চলে গেছে, ২য় বিশ্বযুদ্ধের পরে এইটি ১ম এবং একমাত্র ঘটনা যে কোনো সেনাবাহিনী আরেকটি দেশে প্রবেশ করেছে, তারপরে তারা সেই এলাকা মানে নির্বিবাদে ছেড়ে চলে গেছে। এত দ্রুততম সময় ছেড়ে দিয়েছে, কোথাও রাইট, নাই। রাইট। এমনকি ২য় বিশ্বযুদ্ধের সময়ে আমেরিকার সেনারা যেখানে যে ঘাঁটি স্থাপন করেছিলেন, যেই দেশে যেই ঘাঁটি স্থাপন করেছিলেন, এখনো কিন্তু সেই ঘাঁটি রয়ে গেছে। এখনো আমেরিকার নিয়ন্ত্রণে সেই সমস্ত এলাকা। হ্যাঁ ভারত আপা, শুধুমাত্র দুর্বল দেশ না তো, আপনি দেখেন জাপানের মতো রাষ্ট্রে হচ্ছে আমেরিকার ঘাঁটি আছে, কোরিয়াতে ঘাঁটি আছে। তারা মানে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়ালি এত ডেভেলপ হয়ে যাওয়ার পরেও কিন্তু হচ্ছে তাদের সেই স্টেকটা মানে পরিপূর্ণ স্বাধীন, পরাধীন আমি বলবো না, কিন্তু এই স্টেকটা তাদেরকে হচ্ছে শেয়ার করতেই হচ্ছে আমেরিকার সাথে এখন পর্যন্ত। জি। ভারতের যদি বাংলাদেশ দখলের ইচ্ছাই থাকতো, তাহলে ৭১-এর পরে তারা বাংলাদেশ থেকে যেত না। তারা বাংলাদেশেই অবস্থান করত। তারা তখনই তাদের একটা বড় সুযোগ ছিল। আ বঙ্গবন্ধুর নেতৃত্বে তারা খুবই দূরদৃষ্টির সঙ্গে সেই কাজটি বঙ্গবন্ধু করতে পেরেছেন। নিশ্চয়ই এটি একটা ঠিকই বলেছেন যে মানে বন্ধুত্বের মধ্য দিয়েও আপনি কূটনৈতিক সম্পর্ক নিজেদের অধিকার আদায় করে নিতে পারেন। এরকম মারমুখী হওয়ার দরকার নেই। তো আপনি বলছিলেন যে যারা এই কথাগুলো বলছে, যারা এই উস্কানিগুলো দিচ্ছে, আ তারা ব্যক্তি স্বার্থে। আপনি কেন ব্যক্তি স্বার্থে বলছেন? আমি তো জানি তারা আত্মঘাতী। না আপনার ব্যক্তি স্বার্থ বলছি কারণ কি এখন মানে আপনার দেখেন যে অংশটা এই শুরু থেকে এই ধরনের ভারত মানে একটা তো হচ্ছে ভারত বিরোধী নীতি বাংলাদেশে প্রচুর মানুষজনই আছে, আর আপনি যে আত্মঘাতী অংশটা বলছেন সেটা তো হচ্ছে কয়েকটা প্যাটার্নে কাজ করে। একটা রাইট। ধরেন হচ্ছে যে তারা আপনার ইসলামিস্ট রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা প্রকাশ্য বয়ান বিবৃতি আমরা দেখেছি, আমরা হিজবুত তাহরীর মিছিল দেখেছি। সো স্বভাবতই তারা তাদেরকে ভারতকে হচ্ছে আপনার ভিন্ন ধর্মের ভিন রাষ্ট্র, শত্রু রাষ্ট্র মনে করবে। তাদের একটা অংশ আছে, তারা ওই বক্তব্য বিবৃতি দিচ্ছে, সুতরাং তাদের অংশটা হচ্ছে ফ্যানাটিক, তাদের হচ্ছে আপনার টেরোরিস্ট এক্সট্রিমিজম পয়েন্ট অফ ভিউ থেকে। কিন্তু সরকারের ভিতর থেকে যে কাজগুলো যারা বয়ানটা দিচ্ছে তারা কিন্তু ফ্যানাটিকও হবে না। আপনি নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসকে মনে করেন কোনো কারণ হচ্ছে তার গায়ে ফুলের টোকা দিতে দেখবে, ন্যূনতম কোনো বিপদ দেখলে সে সবার আগে পালাবে। আপনার হচ্ছে তহিদ সাহেব কি পাবে, তহিদ সাহেবের পরে তিনি হচ্ছে ভারতের তার 2-4-5 জন বন্ধুকে ফোন দিয়ে বলবে যে আমি তোমাদের এখানে তো হাই কমিশনার ছিলাম, কত ভালো ছিলাম, কলকাতাতে হাই কমিশনার ছিলাম, আমাকে একটু সেভ করো। 100% এই ঘটনাগুলো ঘটবে। আপনার প্রত্যেক যে স্টেকগুলো আমি নাম ধরে বলতে পারি যে তাদের আসলে কোন জায়গায় তাদের হচ্ছে কোন সূত্র লুকায় আছে, পাবলিকলি আমি বললাম না, তো তারা কিন্তু ফ্যানাটিক হবে না।
তারা উস্কাই দিচ্ছে একটা গোষ্ঠীকে, বুঝছি। এবং সেই উস্কানির কারণে আসলে মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জিনিসটা আপনারা যদি তারা এই জিনিসটা নিজেরা মনে প্রাণে ধারণ করে করতো, তাই বললাম না যে আপনারা যদি মনে প্রাণে ধারণ করেন, সর্বোচ্চ স্টেক হোল্ডার থেকে আপনারা এই ধরনের বক্তব্য বিরতি না দিয়ে আপনি কাট করে দেন রিলেশন, আপনি ডিপ্লোমেটিক রিলেশন কাট করেন। আপনারা তো যদি মনে করেন যে হাসনাতের বক্তব্য, এই মাহমুদের বক্তব্য, এই দেশের মানুষের বক্তব্য, তাদেরকে আপনার তুষ্ট করে রাখতে হবে, তাহলে আপনি রিলেশন কাট করে দেন, ডিপ্লোমেটিক রিলেশন কাট করেন। সেটা তো করছেন না, তাহলে আপনি করতেছেন ভন্ডামি, উস্কানি দিয়া। কিন্তু এই উস্কানি বলি হবে, আপনি যে জিনিসটা বললেন, কিছু হচ্ছে আত্মঘাতী সাধারণ মানুষ, মানে কিছু আত্মঘাতী, তারা তাদের আপনার হচ্ছে কি বলে, হ্যাঁ, ফ্রেন্ডলি গ্রুপ, তারা এক্সট্রিমিজম বাস্তবায়নের জন্য আত্মাহুতি হবে, কারণ তাদের সামনে হচ্ছে জান্নাত আছে। আর ক্ষতিগ্রস্ত হবে এজ এ হোল দেশের জনগণ, এজ এ হোল, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। আপনি একটা জাস্ট ছোট করে বলি, ডক্টর ইউনূস কিন্তু আসার পরে বলছিল, আপনি বলেন না যে আচ্ছা ডিপ্লোমেটিক রিলেশন মানে একটা শক্তিশালী রাষ্ট্রকে টেক্কা দেওয়া না, শক্তিশালী রাষ্ট্রে প্যারালালি হচ্ছে আপনার কম্পিট করার উপায়টা কি, নিজে যোগ্য হওয়া, নিজে আরো অধিকতর হচ্ছে ক্যাপাবিলিটি অর্জন করা। ডক্টর ইউনূস খুব আয়োজন করে বললো না আসার পরেই যে ভারত থেকে যারা আপনার ইউরোপীয় ইউনিয়ন সকল দেশের রাষ্ট্রদূত, পররাষ্ট্র রাষ্ট্রদূতরা এসে তাদের সাথে দেখা করে গেছে, বাংলাদেশ হচ্ছে ভিসা, আপনার হচ্ছে ভিসা সেন্টার সবাই চালু করবে। তাহলে বাংলাদেশের ভিসা সেন্টার উনি 16 মাসে হচ্ছে কি করলো, উনি না তার ফোনে না হচ্ছে এক ফোন এক মানে বাটনে হিলারি, এক বাটনে হচ্ছে অমুক প্রেসিডেন্ট ম্যাক্রন থাকে, তাহলে উনি এটা করতে পারলো না কেন? যে ইউরোপিয়ান এমবিসি আপনার হচ্ছে ইউনিয়নের ভিসা যে সব কান্ট্রি আছে, বাংলাদেশ থেকে হলে তাহলে বাংলাদেশের তো আর বাংলাদেশিদের ভারতে যাওয়ার দরকার নাই। উনি যদি সক্ষমতা থাকতো, উনি যদি পারতো, ওনার দেশের মানুষের কথা চিন্তা থাকতো, উনি ভারতকে উস্কানোর আগে ওনার লোকদের দিয়া উনি নিজে আগে সেটা সিকিউর করতো যে না, ভারতে না গেলেও আমার চলবে, আমি এটা ইনশিওর করেছি। আপনি তো সেটা পারেন নাই। জি। আমি শেষ করব। আপনি জানেন যে গতকাল ছিল আমাদের বিজয় দিবস। একই দিনে ভারতেরও বিজয় দিবস। এইটি নিয়ে নানান রকম রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিজয় দিবস উপলক্ষে যেই বার্তা দিয়েছেন সেখানে বাংলাদেশের কথা উল্লেখ করেননি। গত ২ বছর ধরেই তিনি বাংলাদেশের নাম উল্লেখ করছেন না। আগে সবসময়ই তাদের ভারত যখন বিজয় দিবস পালন করত তখন বাংলাদেশের নাম কিন্তু উল্লেখ করতেন। গত ২ বছর ধরে আমরা জানি যে এই সম্পর্কের যে টানাপোড়েন ধরেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি বাংলাদেশের নামটি আর উচ্চারণ করছেন না। কিন্তু ভারত যে তাদের বিজয় দিবস পালন করছে, এটি তো তাদের বিজয় দিবস। তারা তাদের প্রেক্ষাপট থেকে তারা ২ ফ্রন্টে যুদ্ধ করেছে, সেখান থেকে তারা তাদের বিজয় দিবস করে। এতে করে বাংলাদেশের অনেক মানুষ মনে করছে যে বাংলাদেশের বিজয় দিবসকে ভারত বোধহয় নিজেদের বিজয় দিবস বলছে। মানে এবং এটি নিয়ে আপনি জানেন যে এক ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি একটা ভিডিও দেখলাম এই বিজয় দিবসকে কেন্দ্র করে প্রত্যেক বছরই কিন্তু ১৬ই ডিসেম্বরে বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে যায়, ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসে। কত সুন্দর একটা সম্পর্কের বন্ধন, তাই না? এবারও কিন্তু বাংলাদেশের প্রতিনিধি দল ভারতে গেছে এবং সেখানে তারা বলছে যে সম্পর্কের যেই দূরত্ব তৈরি হয়েছে সেখানে একটু মলম লাগালেই ২ ভাই আমরা ঠিক হয়ে যাবে। একদম স্পষ্টতই এই কথা সেই প্রতিনিধি দল বলেছেন। কিন্তু এরকম কি কোনো সম্ভাবনা আমরা কি দেখতে পাচ্ছি যে ধরেন একটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে যেই আমাদের বন্ধুত্বপূর্ণ যেই সম্পর্ক, এর মধ্য দিয়ে আলাপ আলোচনা, কূটনৈতিক চালাচালির মধ্য দিয়েই তো আমরা আমাদের যেই অধিকারগুলো, যেই সব জায়গাগুলিতে সমস্যা মনে হচ্ছে সেগুলো উত্তরণের চেষ্টা করতে পারে, কিংবা ভারতের তরফ থেকে যদি কোনো কিছু থাকে। আমি জানি না যে সংকটটি কোন জায়গায়। উত্তরণের কোনো উপায় দেখেন কিনা? নাকি এই ভারত বিরোধী রাজনীতি না থাকলে অনেক রাজনৈতিক দলের রাজনীতি থাকে না? এটাই একটা বড় সমস্যা। আপা প্রথমত বিজয় দিবসের শুভেচ্ছা বিষয়টা বলি। বাংলাদেশের আপনি যদি নর্মালি চিন্তা করেন ডিপ্লোমেটিক্যালি, ভারত বা যে কোনো রাষ্ট্র, নট অনলি ভারত, ভারত বা যে কোনো রাষ্ট্র বিজয় দিবসে উপলক্ষে কি ধরনের বক্তব্য বিবৃতি দিচ্ছে সেটা জানার এবং পাবার একমাত্র মাধ্যম হচ্ছে বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন। একইভাবে অন্য যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেও সেম জিনিস, ভারতের হাইকমিশন থেকে কিন্তু বাংলাদেশকে বিজয় দিবসে শুভেচ্ছা জানানো হয়েছে, একদম প্লেন এন্ড সিম্পল। এর বাইরে হচ্ছে আর কিছু নাই। নরেন্দ্র মোদী কি বক্তব্য বিবৃতি দিচ্ছে, আপনি যে জিনিসটা বললেন ২ বছর আগে, সেখানে হচ্ছে বাংলাদেশকে উল্লেখ করে করতো, সেটা তার বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে, বাট হি ইজ নট, বাট নোবডি ইজ বাউন্ড টু ডু দ্যাট। ডিপ্লোমেটিক আলাপ আলোচনার বিষয়টা খুবই ক্লিয়ার, খুবই প্রোটোকল সেন্ট্রিক। আপনার হাইকমিশন থেকে বাংলাদেশে বিজয় দিবসে শুভেচ্ছা দেওয়া হচ্ছে।
পিরিয়ড, এটা নিয়ে কোনো কথা নাই। মোদি আমি আগে আমি একটা উল্লেখ করে নিতে চাই, আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা মোরাল উন্মোচন করেছেন, যেখানে সেই মোরালটিতে ভারত বাংলাদেশ ইন্দিরা গান্ধী বাহিনী যে বিজয় অর্জন করেছে তার স্মরণে তারা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক শেখ মুজিবুর রহমানের আপনার দুজনের মোরাল প্রতিকৃতি, রাইট। মোরাল উন্মোচন করেছে। দেখুন, ইন্দিরা গান্ধী তো বিজেপি নেতা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অপোজিট, রাইট, কংগ্রেসের নেত্রী, রাইট। তবু তাদের মোরালকে তারা ইতিহাসকে এইভাবে করে সংরক্ষণ করে, ইতিহাসকে তারা এই সম্মান জানায়। না, আমি ওটাই বলছিলাম আপু, যে ভারত আমাদের শুভেচ্ছা জানিয়েছে কিনা সেটা হচ্ছে মোদির স্ট্যাটাস থেকে আপনাকে পাবেন না, আপনাকে পেতে হবে যদি আপনি ওই যে বললাম যে এখন কথা বলাটা মাঝে মাঝে হচ্ছে হতাশ লাগে, যে কথা বললেও সমস্যা, কারণ মানুষজন হচ্ছে জ্ঞান বুদ্ধি নাই বা জানতে চায় না। আমি জ্ঞান বুদ্ধি আছে এটা বলতেছি না, বাট জানার আগ্রহ নাই। আপনি যদি জানতে চান, প্রোটোকল হচ্ছে মার্কিন এই বিজয় দিবস উপলক্ষে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প কি কোনো বক্তব্য দিয়েছে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে? দেয় নাই তো। মার্কিন এমবিসি থেকে বক্তব্য দিয়েছে। অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে তারা বক্তব্য কিসের মাধ্যমে পেয়েছেন আপনি? বাংলাদেশস্থ তাদের যে দূতাবাস আছে তার মাধ্যমে দিয়েছে। তাহলে ভারতের দূতাবাস থেকেও বাংলাদেশের তাদের দূতাবাসের ফেসবুক পেজে আপনি গিয়ে দেখেন বাংলাদেশের বিজয় দিবস শুভেচ্ছা জানানো হয়েছে, ঘটনা শেষ। বাকিটা নরেন্দ্র মোদী তার জায়গা থেকে সেখানে তারা 3 ফ্রন্টে ভারত যুদ্ধ করেছে। সেই 3 ফ্রন্টে যুদ্ধ করে তারা সেটাকে হচ্ছে বিজয় দিবস হিসেবে সেলিব্রেট করবে, সেখানে কাকে শুভেচ্ছা জানাবে, কাকে আমন্ত্রণ জানাবে, কি ধরনের মুরাল উন্মোচন করবে, সেটা সর্বতভাবেই তাদের ব্যাপার। সেটা নিয়ে হচ্ছে বক্তব্য চাওয়া না। আগে যে জিনিসটা করতো সেটা ইট ওয়াজ দেয়ার জেনারসিটি। কারণ হচ্ছে আপনি যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি অনেক কিছু হচ্ছে এডিশনালি হচ্ছে নেগোসিয়েশনের মাধ্যমে অ্যাচিভ করতে পারেন। কিন্তু আপনি শত্রু হওয়ার পরে হচ্ছে বা শত্রু জ্ঞান অ্যাটিটিউড দেখানোর পরে আপনি এগুলো পাবেন, এটা খুব ন্যাচারাল। কিন্তু আমি যেটা বললাম এই শুভেচ্ছা জানানোর ব্যাপারে কোনো ধরনের বললাই, এটা কি দেখেন হচ্ছে আপনার যে গোষ্ঠীটা আছে কতভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে যে হ্যাঁ ভারতে তাদের যুদ্ধ বলছে বাবা, ভারত নরেন্দ্র মোদীর বক্তব্য এখানে ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে আমাদের ধরার কোনো সুযোগ নাই। আমাদের দেখতে হবে হচ্ছে এমবিসি আমাদেরকে কি বলেছে, ক্লিয়ার। নরেন্দ্র মোদী তাদের দেশের সেলিব্রেট করছে। এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি একটা জিনিস বলি, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমাদের বিজয় দিবসে কোনো শুভেচ্ছা জানিয়েছে? আমরা ওইটা কেন খুঁজতে গেলাম না? আমাদের সকাল সন্ধ্যা আজকে হচ্ছে পাকিস্তানি হচ্ছে মিলিটারি, নৌবাহিনী, বিমান বাহিনীর লোকজনে হচ্ছে সিরিয়াল লেগে গেছে বাংলাদেশে। তাদের হচ্ছে আপনার করাচির থেকে জাহাজ লোড হচ্ছে চিটাগাং এসে নামতেছে, কোনো ধরনের হচ্ছে চেক ইন ব্যালেন্স নাই, কিচ্ছু নাই। তাহলে তাদের কাছ থেকে কেউ খুঁজে না কেন যে তারা হচ্ছে আমাদের বিজয় দিবসে শুভেচ্ছা জানাইলো না? তাদের কাছ থেকে কেন খুঁজে না? কেন আপনি নরেন্দ্র মোদীর কাছ থেকে খুঁজতেছেন যেখানে যে লোকটাকে আপনি সকাল সন্ধ্যা হচ্ছে গাড়ি দিচ্ছেন? সো আপনি যে কথাটা লাস্ট বলছিলেন যে আসলেই সংকটটা কোন জায়গায়, সংকটটা হচ্ছে ধারণাগত। এই 16 মাসের সংকট হচ্ছে ইউনূসের নিজের তৈরিকৃত সংকট, কারণ এটা তার রাজনৈতিক পুঁজি। এই ফ্যানাটিক গ্রুপটাকে তার মাঠে দরকার এবং তার যে প্রিপ্ল্যান আছে এটা ইলংগেট করা। যদিও সে নির্বাচনের একটা ডেট দিয়েছে, আমি এখনো বিশ্বাস করি যে সে ন্যূনতম কোনো সুযোগ পাইলেও সে হচ্ছে নির্বাচনকে দীর্ঘায়িত করে সে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে। সেটার একমাত্র উপায় হইতে পারে এই ভারত বিরোধিতার বয়ান বা ভারতের সাথে হচ্ছে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে তৈরি করে যাওয়া। সেটা করতে না পারলে এখন তার হাতে আপাতত অন্য কোনো ওয়েপন দেখা যাচ্ছে না, তো এই কারণে সেটা ব্যবহার করছে। আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেটা বললাম, এখন পর্যন্ত ভারতের জায়গা থেকে ডিপ্লোমেটিকলি তারা যথেষ্ট সহনশীল আচরণ করছে, খুবই ডিপ্লোমেটিক মেচিউর আচরণ করছে। এখন আপনি দেখেন বিভিন্ন সময়ে হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে বলেন এতে বলেন কিছু সম্পর্কে টানাপোড়েন হয়, এগুলা স্বাভাবিক। কিন্তু একটা মানুষ আপনি মানে বন্ধুত্বের মাঝেও কিন্তু আমাদের আপনার হচ্ছে ঝগড়াঝাটি হয়, হ্যাঁ আপনার হচ্ছে তারপর হচ্ছে আবার মিল মহব্বত হয়। কার সাথে মিল মহব্বত হয় না? মুনাফিকের সাথে, বেঈমানের সাথে, প্রতারকের সাথে। আপনি যদি একবার কারো প্রতারণা ধরতে পারেন, একবার কারো হচ্ছে মুনাফিকি ধরতে পারেন, আপনি আপনার ক্লোজ বন্ধুর তালিকায় তাকে কখনো ঠাঁই দিবেন না। এটা হিউম্যান নেচার, এটা ইট গোস ফর এনিওয়ান, ঠিক আছে? সো এই যে গোষ্ঠীটা যারা আছে, যারা মুখে এক কথা বলে ব্যক্তিগত বা এক কথা বলে, তাদের সাথে কখনো কিন্তু হচ্ছে সম্পর্ক স্বাভাবিক হবেই না। এটা কোনো পক্ষের আপনার হচ্ছে ঐত্তিক টান, আত্মিক টান বলেন বা হচ্ছে পারস্পরিক যোগাযোগ বলেন, তার উপরে না। কারণ এভরিথিং বেসড অন হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস। তো আপনি সামনে সামনে ভালো কথা বলবেন, আপনি মাহমুদুর রহমানের মতো টাটাকে হচ্ছে 25 বছরে গ্যাস দিয়ে দিবেন, আর এখানে এসে হচ্ছে উলফার জন্য 10টা কষ্ট আনবেন, দে উইল বি মার্কড। এই জিনিসগুলো তো হিস্ট্রির পার্ট, আপনি তো পাশ কাটা যেতে পারবেন না। সো আপনি যদি ডিপ্লোমেটিক রিলেশন ভালো করতে চান, ইউ হ্যাভ টু কাম উইথ ক্লিন হ্যান্ড এন্ড ওপেন হার্ট। আমার অভিযোগ যদি আপনার থাকে, লেট ডিসকাস ইন দ্য ডিপ্লোমেটিক টেবিল। আপনার ডিমান্ড থাকলে বলেন কতটুকু আমি পারবো, কতটুকু আমি পারবো না। পারলে ওকে, না পারলে জাস্ট দুইজনের পথ আলাদা হয়ে যাবে, তুমি তোমার মতো থাকো। কিন্তু বেঈমান, মুনাফিক, মিথ্যাবাদীর সাথে কেউ
কারো পক্ষে, এটা শুধুমাত্র ডিপ্লোম্যাটিক রিলেশন তো দূরের কথা, কোনো ধরনের সম্পর্ক আসলে হচ্ছে সাস্টেন করা কঠিন না। বাংলাদেশের কপাল খারাপ, একটা মুনাফিক এবং বেঈমানদের হাতে, একটা দেশবিরোধী চক্রের হাতে আসলে হচ্ছে এই দেশটা খপ্পরে পড়ে গেছে। আপা আনমিউট করতে হবে, আপা আনমিউট করতে হবে। যে আমিনুল হক পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু শেষ পর্যন্ত ওটি যে এই যে একটা অচল অবস্থা এবং যুদ্ধ পরিস্থিতির দিকে বাংলাদেশটিকে ঠেলে দেয়া, আলটিমেটলি সাফার করবে বাংলাদেশের সাধারণ মানুষ। এবং সেই মানুষ যদি সচেতন হয়, পুরো বিষয় পরিস্থিতি সম্পর্কে অবগত হয়, কেবলমাত্র তাহলেই এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি। এর বাইরে আর কোনো বিকল্প কিছু নেই। যাই হোক, আমিনুল্লাহ পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ আপু। জি, দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। বাংলাদেশের মানুষ যারা আমাকে এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে, যে যেখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি অনুরোধ, আপনারা এই দেশটিকে আর সর্বনাশের দিকে ঠেলে দিয়েন না। যেই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে, যেই সিম্পটম গুলি দেখতে পাচ্ছি, এটা খুবই, খুবই, খুবই অ্যালার্মিং, খুবই বিপজ্জনক। একমাত্র মানুষই পারে